এর মধ্যে যদি কিছু প্লেসমেন্ট থাকে তাহলে হয়তো হতে পারে, বাট আই ডোন্ট নো দ্যাট কি হবে। যা হবে সে আপাতত পুজোর পরে। আমারও সেটাই মনে হয়, পুজোর পরেই আমাদের মানে স্যার স্টার্ট হবে। জাভাস্ক্রিপ্টটা কি আরেকবার রিভাইজ করে নেবো ভালো করে? হ্যাঁ, করতে পারো। জাভাস্ক্রিপ্টে যদি মনে হয় তোমার কিছু ডাউটস আছে, দেখতেই পারো, অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা, চলো আমরা তাহলে এবার স্টার্ট করবো। আচ্ছা, হ্যাঁ, ইয়ে কি সপ্তর্ষি কি বলছিলে? হ্যাঁ স্যার, দাঁড়ান দেখাচ্ছি। আমার ল্যাপটপটা স্যার ফ্রিজ হয়ে রয়ে গেছে, কোনো কাজই করছে না। কি রিস্টার্ট করবে নাকি ল্যাপটপটা? হ্যাঁ, আমি এটাকে ব্যাটারিটা খুলেছি, ব্যাটারিটা খুলে লাগাচ্ছি। প্রবলেম নেই তো ঠিক আছে, কিছু। করো 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 করো। আপনি দেখাতে শুরু করুন, মাঝে আমি দেখিয়ে দেবো আপনাকে, মানে লাস্টে দেখে নেবো, প্রবলেম নেই। আমি তাহলে আরম্ভ করি। হ্যাঁ, কারণ আজকে এমনিতেই এইসব হ্যাঁ। অফিসের ইয়ে প্রবলেম হয়েছিল, পাওয়ার কাট হয়ে গেছিল, তারপরে সেই লোক ডেকে সব ঠিকঠাক করেছে। হুম। এসব করতে গিয়ে আর টাইম ওয়েস্ট হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা তাহলে হ্যাঁ শুরু লাস্টে করছি দেখে আমি। নেবো তখন। হ্যাঁ হ্যাঁ, লাস্টে দেখবো। আচ্ছা, তো আমাদের আজকে যেটা টপিক আছে, তো আচ্ছা দেখি রেকর্ডিংটা শুরু করেছি তো, ঠিক আছে। তো আমাদের আজকে যেটা ফাইনাল টপিক অফ আওয়ার কোর্স, কেন এছাড়া অলমোস্ট উই হ্যাভ কমপ্লিটেড অল দ্য টপিকস, শুধু একটা টপিকই আমরা করিনি, সেটা আজকে আমরা করছি, যেটার নাম হচ্ছে রিডাক্স, REDUX। আচ্ছা, এই টপিকটা তোমরা হয়তো অনেক জায়গাতেই শুনছো আজকাল, যে রিডাক্স রিডাক্স খুব লোকে বলছে, বাট ব্যাপারটা হচ্ছে রিডাক্সটা অ্যাকচুয়ালি কিন্তু এক ধরনের মানে আর্কিটেকচার। ওকে, রিডাক্স কে আমরা বলতে পারি ইটস দ্য আর্কিটেকচার, যে আর্কিটেকচারটা ফলো করে রিয়াক্ট কিন্তু কাজ করে। কেন কাজ করে না, যখন আমাদের স্টেট ম্যানেজমেন্ট করার দরকার পড়ে, অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে যখন স্টেটটাকে নিয়ে কাজ করতে হয়, তো সেই স্টেটটাকে ম্যানেজ করার জন্য মেনলি এই রিডাক্সের কনসেপ্টটাকে ইউজ করতে হয়, ঠিক আছে। আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে রিডাক্স ইটসেলফ, যেহেতু এটা মানে একটা আর্কিটেকচার, তো এটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে। দিস ইজ দ্য, আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টপিক অফ দিস রিয়াক্ট জেএস কোর্স। ওকে, এর আগে যে যে টপিক গুলো তোমরা করেছো, আই থিঙ্ক ইট ওয়াজ ইজি, খুব একটা কমপ্লিকেটেড ছিল না। ওকে, যেগুলো যেগুলো সব আমরা করেছি, বাট রিডাক্স ইজ আ বিট ডিফিকাল্ট। কেন? বিকজ রিডাক্স উইল ফলো আ স্পেসিফিক আর্কিটেকচার, ইট হ্যাজ আ স্পেসিফিক টাইপ অফ আর্কিটেকচার, যেটা ফলো করেই আমাদেরকে কাজ করতে হবে। ওকে, উই ক্যানট ডু ইট ইন আওয়ার ওন ওয়ে। কি আমার ইচ্ছা হলো আমি একটা কম্পোনেন্ট বানিয়ে ফেললাম, আমার ইচ্ছা হলো আমি একটা ক্লাস লিখে ফেললাম। অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কের মতো। অ্যাঙ্গুলারটা তো এমভিসি, এটা এমভিসি নয়, কিন্তু এটা একটা নিজস্ব আর্কিটেকচার আছে। অ্যাঙ্গুলারে যেরকম একটা আর্কিটেকচার আছে নিজস্ব, রিডাক্সের ক্ষেত্রে একটা আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচারটা মেনে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। যেরকম রিয়াক্টে তো তুমি এতদিন কোনো আর্কিটেকচার ইউজ করোনি, তুমি জাস্ট জানতে যে তুমি কম্পোনেন্ট তৈরি করবে, অ্যাপ.js থেকে ইম্পোর্ট করবে, আর ওখান থেকে ওটাকে রেন্ডার করবে, তাহলেই তোমার কাজ হয়ে গেছে। আর তো কোনো আর্কিটেকচার মানে করতে খালি হবে ওই রিঅ্যাক্টের ক্ষেত্রে ইউজ হয় নাকি অন্যান্য না, ফ্রেমওয়ার্ক ক্ষেত্রে ইউজ হয়? না অন্য কোথাও ইউজ হয় না, ইটস অনলি ফর রিয়াক্ট, ঠিক আছে। রিয়াক্টের সাথেই শুধু রিডাক্সটা চলে, তুমি অ্যাঙ্গুলারের রিডাক্স ইউজ করতে পারবে না, কেন কি ওটা জেএসএক্স দিয়ে লেখা হয় রিডাক্সটা। যেরকম আমরা রিয়াক্টটা লিখি জেএসএক্স ইউজ করে, রিডাক্সটাও তাই জেএসএক্স দিয়ে করা হয়, তো ওই জন্য इट इज ओनली फॉर रिएक्ट। ओके, अच्छा मुमताज, तुमको सुनाई दे रहा है वॉइस मेरा? हाँ सर, गुड मॉर्निंग सर। सर क्या स्टार्ट करेंगे आज? आज तुम लोगों का तो एक ही टॉपिक बाकी है, रिडक्स, वही आज होगा, ठीक है। और नेक्स्ट तो वीक वीडियो जैसे मैं, हाँ वीडियो सॉरी, अपलोड हो गया था सर रात में। हाँ कर दिया था, कर दिया था। और नेक्स्ट वीक में, हाँ नेक्स्ट वीक में तुम लोग का जो एक क्लास होगा वो सैटरडे होगा, उस दिन हम लोग प्रोजेक्ट टॉपिक्स को लेकर डिस्कस करेंगे, ठीक है। कि मतलब क्या क्या टॉपिक करना होगा, किसको क्या करना होगा, वो मैं एक मतलब दो दो करके एक ग्रुप बना दूंगा, ठीक है। और ग्रुप बना के सर वो वेब एपीआई का जो आप बोले थे सर, वेब एपीआई के बारे में, बैकएंड सर, बैकएंड का जो बनाने के लिए डॉटनेट में, नहीं हाँ, तो वो मैंने देखा था सर। हाँ बोलो। हाँ हाँ, तो वो मैंने देखा था कि वेब एपीआई से ना लोकली मशीन में हम लोग का वेब एपीआई से हम लोग एक एंड पॉइंट तैयार करके रिएक्ट में कॉल कर सकते हैं, हो जाता है, और लॉगिन और अपडेट डिलीट सब हो सकता है। होता है तो हाँ, तो मैं बोला तो वो कर सकते हैं ना हम लोग अपना प्रोजेक्ट में। देखो तुम्हारा जो प्रोजेक्ट है बेसिकली अकॉर्डिंग टू योर कोर्स, तुम्हारा प्रोजेक्ट है फ्रंट एंड प्रोजेक्ट, ठीक है। तुम लोग का जो प्रोजेक्ट है वो फुल स्टैक नहीं है, तो मैं जो असाइन करूंगा वो बेसिकली एक फ्रंट एंड प्रोजेक्ट ही होगा,
ठीक है, दैट विल नॉट बी अ फुल स्टैक प्रोजेक्ट। लेकिन अगर तुम अपने आप कोई फुल स्टैक प्रोजेक्ट करना चाहते हो वो तुम कर सकते हो, देयर इज नो प्रॉब्लम। क्योंकि डॉटनेट भी तो सर हम e-job एंड ही सीखे हैं, बैकएंड भी। हाँ सीखे हो, लेकिन तुम्हारा जो तुमने जो यहाँ पे एडमिशन जो लिया रिएक्ट में, दैट इज ओनली फॉर रिएक्ट जेस ना। अगर तुम ऐसे लेते कि फुल स्टैक डेवलपमेंट की बैक एंड में रिएक्ट है और फ्रंट एंड में तुम्हारा मतलब हाँ बैक एंड में है डॉटनेट और फ्रंट एंड में है रिएक्ट, ऐसा अगर कोई कोर्स तुम्हारा होता जैसे वो मतलब नौशकर है ना, उसका क्या क्या नेम है उसका है, तो वैसा अगर होता तो तुमको वैसा प्रोजेक्ट मतलब करना होता। लेकिन तुम्हारा तो वैसा नहीं है, एज पर आई नो तुम्हारा तो रिएक्ट में मतलब तुमने लिया है एडमिशन इस कोर्स में। जी जी। तो अकॉर्डिंगली हाँ तो ऑफिशियली मैं तुमको एक फ्रंट एंड प्रोजेक्ट ही दूंगा। अभी तुमको अगर एक फुल स्टैक प्रोजेक्ट बनाना है तो तुम वो कर सकते हो, देयर इज नो प्रॉब्लम, ठीक है कर सकते हो। यू कैन क्रिएट एन एपीआई एंड यू कैन डू दैट। जी जी। হ্যাঁ বলো স্যার, বলছি যে আপনি যে প্রজেক্টটা দেবেন ফ্রন্ট এন্ডে, সেটা কি এপিআইটা আপনি দিয়ে দেবেন? আমরা যেটা করি লাইভ এপিআই বলে দিই, ঠিক আছে, ওইটা দিয়ে করি। মানে আমরা যেরকম ইউজ করি ক্লাসে। হ্যাঁ তোমরা ক্লাসে ইউজ করা হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে লাইভ না, সেগুলো ফেক। সেগুলো রেস্ট এপিআই। ওগুলো ফেক এপিআই, লাইভ মানে ওয়েদার হবে, নিউজ হবে, এরকম। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, আমরা লাইভ এপিআইটা তোমাকে বলে দেবো, তুমি সেই লাইভ এপিআই ইউজ করে কাজ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। हाँ ओके अच्छा, तो ठीक है, तो मैं जो बोल रहा था that Redux is a topic which is a bit complicated topic because it has a specific type of architecture. Okay, now why we need Redux? The first question जो हम लोग के मतलब दिमाग में आता है कि Redux का implementation क्या है, Redux हम लोगों को क्यों चाहिए, राइट? तो Redux का जो तुम बोल सकते हो हम लोग कि Redux is basically a state management library or state management architecture that is followed or that is used by the React. ठीक है, तो ताले Redux का काम क्या है? Redux बेसिकली स्टेट मैनेजमेंट करने के लिए यूज होता है, ठीक है। अपार्ट फ्रॉम दिस Redux का और कोई यूज नहीं है, ঠিক আছে। Redux দিয়ে কিন্তু আর কিছু করি না আমরা একটাই কাজ করি Redux এ, সেটা কি স্টেটটাকে ম্যানেজ করতে হয়। উই হ্যাভ টু ম্যানেজ দ্য স্টেট, क्योंकि যখন তোমার একটা পার্টিকুলার স্টেট অনেকগুলো কম্পোনেন্টে ইউজ হবে তখন তুমি কিন্তু সেটাকে ওইভাবে ম্যানেজ করতে পারবে। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু ম্যানেজ দ্য স্টেট ইন অল দ্য কম্পোনেন্টস। তো তখন দেন ইউ নিড অ্যান আর্কিটেকচার হুইচ উইল হেল্প ইউ টু ম্যানেজ দ্য স্টেট ইন অল দ্য components, and that architecture is known as Redux. Okay, so first of all let us see that why we need Redux. ঠিক আছে, তো আমি একটা एग्जांपल বলছি, I will tell you an example যেটা দেখে আমরা আইডিয়াটা করতে পারবো যে Redux এর আচ্ছা, তো সাপোজ আমি একটা एग्जांपल দিচ্ছি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কি রিডাক্সটা কেন দরকার লাগছে। তো এটা একটা এক্সেল শিট আছে, লেট মি ক্রিয়েট আ নিউ শিট। এখানে সাপোজ উই হ্যাভ আ কম্পোনেন্ট, ওকে, এর একটা কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, এই কম্পোনেন্টটার একটা নাম দিলাম, সাপোজ কম্পোনেন্টটার নেম দিচ্ছি info dot or info1.js. এবার in this component we have a state. Suppose we have a state defined here. সেটার মধ্যে কি কি থাকছে? We have suppose id, then we have a name, okay, and suppose we have a location. Yes.
and আমরা এখানে ডিসপ্লে করছি in this component we will display the id value, we will display the name value, and we will display the location. এগুলো আমরা সব ডিসপ্লে করব। তাহলে ইনিশিয়ালি আমি এখানে সব এগুলো দেখতে পাচ্ছি, I can see all the values here, I can display all the values here, no problem. Now suppose এখানে আরেকটা কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করেছি। Here we have another component which is info1, info2.js. There is another component info3.js. There is another component info4.js. এবারে আমি info2 पे की करছি, info2 में हम लोग डिस्प्ले करेंगे सिमिलर कॉन्सेप्ट, आईडी डिस्प्ले करेंगे, नेम डिस्प्ले करेंगे एंड लोकेशन डिस्प्ले करेंगे। ठीक है जी, बट ये वैल्यूज हमको कहां से मिलेगा? अभी किंतु info2 पे आलादा করে কোনো স্টেট দেব না, तो वैल्यूज मुझे मिलेगा फ्रॉम दिस स्टेट। ओके, सो व्हाट वी विल डू, व्हाट वी हैव टू डू हियर, we have to pass this value using props, right? So what we are going to do, we are going to pass this value to info2, okay, by using props. Similarly info3 component में हम लोग डिस्प्ले करने वाले हैं सिर्फ आईडी को, एंड info4 में हम लोग डिस्प्ले करने वाले हैं नेम को, और हम लोग डिस्प्ले करने वाले हैं लोकेशन। ओके, तो এখানেও কিন্তু কোনো স্টেট নেব না, तो कहां से मिलेगा स्टेट का वैल्यू मुझे? फ्रॉम info1 यूजिंग props. So we will pass this value again to this, and we will pass this value again to this. All these values will be passed using props. Okay, এবারে একটা কাজ করলাম, সেটা কি, we have created another component, suppose update. This is update.js. Now here हम लोग एक फॉर्म बनाया है जिसमें we will take the value for ID, we will take the value for name, and we will also take the value for location. Okay, और यहाँ पे एक बटन क्रिएट करेंगे which will be basically update. Okay, so what will happen, I will give the values here ID, name, location. ये सब वैल्यू देने के बाद यहाँ पे एक अपडेट बटन है, तो once I will click this update button, what will happen, यहाँ से props के थ्रू ये अपडेटेड डेटा कहाँ पे चला आएगा, it will come to your info1.js. So naturally info1.js will get all the updated values from update.js. এবার আমাকে একটা কথা বলি, info1 এ যদি আমি ভ্যালু স্টেট গুলো আপডেট করে দিই, তাহলে info2, info3, info4 কেও তো আমাকে আপডেটেড ভ্যালু গুলো পাঠাতে হবে, yes or no? হ্যাঁ স্যার, পাঠাতে হবে। ইয়েস স্যার। পাঠাতে হবে, কারণ আমি যদি এটা না পাঠাই তাহলে কি হবে, আমার info1 এ আপডেটেড ভ্যালু গুলো দেখাবে, info2, info3, info4 এ সব আমাকে পুরনো পুরনো ভ্যালু দেখাবে। তো সেটা কি আদৌ মানে উচিত করা, এটা কি না, হওয়া উচিত? নো। না স্যার, তাহলে একদম সবগুলোতেই আপডেটেড ভ্যালু শো করা উচিত। তাহলে এবার কি হচ্ছে গল্পটা দেখো, তোমাকে তাহলে আবার এই info2, info3, info4 এর কাছে তুমি যদি আপডেটেড ভ্যালু গুলো পাঠাতে চাও, কিভাবে পাঠাবে? হাউ ইউ ক্যান সেন্ড? বাই প্রপস। আর কি কোনো অপশন আছে তোমার কাছে? নেই, তাই তো? তার মানে কি হচ্ছে, যখনই তোমার এই info1 এর স্টেট গুলো আপডেট হচ্ছে,
তোমার কাছে একটা হেডেক হচ্ছে যে এই ইনফো 1 এর স্টেট গুলো যেখানে যেখানে ইউজ হয়েছে, আজকে ধরো info 2 info 3 info 4 এর পরে আরো যদি কিছু কম্পোনেন্ট থাকতো যেখানে আমরা এই স্টেট গুলোকে ইউজ করছি, मान लो कि तुम्हारे पास यहाँ पे कंपोनेंट है, यहाँ पे एक कंपोनेंट है, बहुत सारे कंपोनेंट है जहाँ पे ये स्टेट तुमने यूज किया है। मान लो दिस इज योर info 5, তুমি info 5 এও ইউজ করেছো, দিস ইজ সাপোজ info 6, তুমি info 6 এও ইউজ করেছো। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি, ওকে, ডোন্ট থিংক ইট ইজ আ রিয়েল এক্সাম্পল, দিস ইজ জাস্ট আ এক্সাম্পল ফর টু আন্ডারস্ট্যান্ড ওয়াই উই নিড রিডাক্স, ওকে। তো তাহলে এবার তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা কম্পোনেন্টকে তোমাকে প্রপস পাঠাতে হবে এখন, নাহলে কিন্তু ওরা আপডেটেড ভ্যালুটা কোনোদিনও পাবে না। তোমার info 1 এ আপডেটেড ভ্যালু শো করবে, অন্য কম্পোনেন্ট গুলোতে সব ভুলভাল ভ্যালু শো করবে। তো তাহলে এইটা কি আমাদের জন্য খুব একটা ইজি, এইভাবে স্টেট ম্যানেজমেন্ট করাটা ইজ ইট ইজি ফর আস? না স্যার, এইচওসি এর যে কনসেপ্টটা এটা তো অনেকটা এরকমই না? না না না, এইচওসি টা তো এখানে তো অ্যাপ্লাই কি করে করবে? এইচওসি তো কমন টাস্কের জন্য করে, তো এখানে তো হ্যাঁ, এটা কমন টাস্ক। এখানে তো ওরকম কোনো নেই কমন টাস্ক। তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে, যখনই একটা কম্পোনেন্টের স্টেট আপডেট করতে হচ্ছে, আমাকে বারবার ধরে ওই স্টেটের ভ্যালুগুলোকে নিয়ে প্রপস পাঠাতে আমাকে পাঠিয়ে যেতে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের কাছে যেখানে যেখানে স্টেট গুলো আমার ইউজ হচ্ছে। তাহলে এইটা কিন্তু আমাদের জন্য খুব একটা ইজি প্রসেস নয়, দিস ইজ নট আ ইজি প্রসেস ফর আস। কেন কি এখন যদি কম্পোনেন্টের সংখ্যা আরো বেড়ে যায়, দেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আস টু ম্যানেজ। এই জায়গা থেকেই আমার এই রিডাক্সের কনসেপ্টটা আসছে। ফ্রম দিস এরিয়া ইউ আর গেটিং দ্য কনসেপ্ট অফ রিডাক্স। রিডাক্স কি করছে, এই ধরনের কাজগুলোকে অনেক বেশি সিম্পলিফাইড করে দিচ্ছে ফর ইউ, বিকজ রিডাক্স হ্যাজ অ্যান আর্কিটেকচার and that architecture will help you to do this work. তোমাকে আর ম্যানুয়ালি, যেমন তুমি এখানে প্রপস পাঠিয়ে আপডেট করছো, এখানে প্রপস পাঠাচ্ছ, এখানে প্রপস পাঠাচ্ছ, এখানে প্রপস পাঠাচ্ছ, info 5 এ পাঠাচ্ছ, 6 এ পাঠাচ্ছ, এই ম্যানুয়াল প্রপস গুলো তোমাকে আর পাঠাতে হবে। এই পুরো কাজটা রিডাক্স করবে ওর আর্কিটেকচার দিয়ে করবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইউজ অফ রিডাক্স। এই ধরনের কাজে কিন্তু রিডাক্সটা দরকার, অন্য কোনো কাজে কিন্তু রিডাক্স লাগে না, ঠিক আছে? তুমি রিঅ্যাক্টের অন্য সব কাজ করতে পারো, তোমার কিন্তু রিডাক্স ইউজ করতেই হবে। কিন্তু যখনই তোমার এই স্টেট ম্যানেজমেন্টের কনসেপ্ট চলে আসবে, যখন একটা পার্টিকুলার স্টেট ধরো অনেকগুলো কম্পোনেন্টে ইউজ হচ্ছে, এরকম ধরনের যখনই কনসেপ্ট চলে আসবে, দেন ইউ নিড দ্য কনসেপ্ট অফ রিডাক্স, ওকে? তাহলে এই জায়গাটা কি ক্লিয়ার সবার কাছে যে অসুবিধাটা কি হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবলেম উই আর ফেসিং? তোমরা এটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। এবারে ওকে ফাইন, এইবারে হচ্ছে তাহলে এটা আমরা লিখতে পারি, এটা হচ্ছে প্রবলেম উইদাউট রিডাক্স, যেটা আমি এটা দেখালাম তোমাদের, ইজ বেসিক্যালি প্রবলেম ফেসিং উইদাউট রিডাক্স, ঠিক আছে? এটা আমরা দেখি। এইবারে রিডাক্স ইউজ করে তাহলে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এবার আমরা সেইটা দেখি, রাইট? সেই আর্কিটেকচারটা দেখি। তাহলে রিডাক্স ইউজ করে আমরা কিভাবে জিনিসটা সলভ করব, তো সেটা করতে গেলে ফার্স্ট অফ অল আই হ্যাভ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কি হোয়াট ইজ দ্য আর্কিটেকচার অফ রিডাক্স। যতক্ষণ না আমি রিডাক্সের আর্কিটেকচারটা ধরতে পারবো ততক্ষণ আমি কিন্তু এটা করতে পারবো, রাইট? তো তাহলে আর্কিটেকচারটা রিডাক্সের বুঝতে গেলে সবার আগে আমি একটা ছোট্ট একটা রিয়েল টাইম এক্সাম্পল আমি একটু বলবো, তারপরে আমি এটাতে আসছি। সাপোজ উই নো দ্যাট, সাপোজ আমাদের ধরো একটা এরকম এক্সাম্পল দিচ্ছি যে এখানে একটা সেন্ট্রাল একটা স্টোর আছে আমার, ওকে, বিগ বাজারের ধরো একটা সেন্ট্রাল স্টোর আছে, আর এইগুলো হচ্ছে এক একটা ইউনিট। ইউনিট তো বোঝোই, এগুলো সব আলাদা আলাদা ইউনিট बिग बाजार। तो एबार की होच्छे, ये जो तुम्हारा सेंट्रल स्टोर है और ये जो तुम्हारा अलग अलग करके यूनिट्स है बिग बाजार का, BB1 BB2 BB3 ऐसे तक, तो ये यूनिट्स गुलो किन्तु प्रत्येक एवरीबॉडी दे आर कनेक्टेड टू योर बिग बाजार सेंट्रल स्टोर, ठीक है? होता है, दे आर एवरीबॉडी unit or every unit of big bazaar will be connected to the big bazaar central store, okay? Now suppose in the central store we have shirts quantity 1000, ধরো তোমার কাছে 1000 খানা শার্টস আছে সেন্ট্রাল স্টোরে। এবার বিগ বাজার 1 যে ইউনিটটা আছে BB1 ইউনিটের ধরো শার্টস এর রিকোয়ারমেন্ট হয়েছে, তাহলে ও কি করছে, ও বিগ বাজার সেন্ট্রাল স্টোরের কাছে শার্ট
শার্টের জন্য একটা অর্ডার প্লেস করছে ফর সাপোজ 200 শার্টস। 200 শার্টস এর অর্ডারটা ও প্লেস করে দিচ্ছে টু ইয়োর সেন্ট্রাল স্টোর। সেন্ট্রাল স্টোর কি করছে? সেন্ট্রাল স্টোর উইল প্রোভাইড দ্য 200 শার্টস টু বিগ বাজার 1 ইউনিট, and accordingly এই শার্টের কোয়ান্টিটিটা from this central store will be reduced. তাহলে এটা কত হয়ে যাবে? It will become 800, কেন কি 1000 ছিল মাইনাস এখান থেকে 200 হচ্ছে, and now after that we are getting the result how much? 800. তাহলে this is the quantity of shirts right now. এবার হচ্ছে কথাটা, এই যে BB2 আর BB3 যে ইউনিট গুলো আছে, এরা যখন এবার শার্টের অর্ডারটা করবে তখন শার্টের যে লেটেস্ট কোয়ান্টিটিটা সেটা জানার জন্য ওদের কি BB1 এর সাথে কন্ট্যাক্ট করতে হবে, or they can directly know that from the store? Directly. তাহলে directly they can know from the store because they are already connected with the store. আবার at the same time এই যে BB1 যে 200 শার্টস এখান থেকে নিয়ে নেওয়াতে এই BB সেন্ট্রাল স্টোরের শার্টস এর কোয়ান্টিটিটা যে আপডেট হলো সেই ইনফরমেশনটা কিন্তু BB1 কেও আবার ইন্ডিভিজুয়ালি BB2 or BB3 কে দিতে হবে। BB1 does not have to give this information or updated data to the BB2 or BB3. কেন? Same concept, because all the three units are directly connected with the store. তো তাহলে কি হচ্ছে? এবার whatever update is getting, সেই updated information is automatically going to the units. এখানে যদি এবার BB2 যদি শার্টস এর অর্ডার করে, সাপোজ এগেইন 300 শার্টস এর অর্ডার করছে, তাহলে আফটার দিস 300 শার্টস ইজ হ্যান্ডেড ওভার টু BB2, এখানে আবার কোয়ান্টিটিটা কিন্তু রিডিউস হয়ে কত হচ্ছে? ইট ইজ বিকামিং 500। তাহলে এই যে 500 শার্টস আছে which is the latest quantity of shirts, এইটা কিন্তু কাউকেই ইন্ডিভিজুয়ালি কিন্তু বলতে হবে না। BB2 কে কিন্তু সেটা BB3 কে বলতে হবে না, BB1 কে বলতে হবে। কেন বলতে হবে না? বিকজ এভরি unit is connected to the store. So whenever the update is going on, that updated value will automatically reach to all the units. তাহলে এই যে কনসেপ্টটা দেখলে যে একটা সেন্ট্রালাইজড স্টোরেজ আমরা ইউজ করছি, সেন্ট্রালাইজড স্টোরেজের মধ্যেই আপডেটটা হচ্ছে, সেখান থেকে সেই আপডেটেড ডেটাটা কম্পোনেন্টস গুলোর কাছে চলে যাচ্ছে, এই কনসেপ্টটাই কিন্তু রিডাক্স ইউজ। তাহলে এখানে আমার সুবিধাটা কি হচ্ছে? আমার এইখানটায় যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে আমি এই স্টেটটাকে একটা কম্পোনেন্টের মধ্যে ধরে রেখেছি, সেই কারণে whenever এই স্টেটটাতে যদি আপডেট হয় আমাকে প্রত্যেকটা কম্পোনেন্টকে প্রপস পাঠিয়ে সেটা বলতে হচ্ছে, কিন্তু এখানে আর সেই প্রবলেমটা হবে না। কেন? বিকজ এইখানে স্টেটটা কিন্তু আর কোনো একটা কম্পোনেন্টের মধ্যে নেই। এইগুলোকে যদি একটা কম্পোনেন্ট ধরি, ओके BB1 को एक कंपोनेंट ले लो, BB2 को एक कंपोनेंट ले लो, BB3 को एक कंपोनेंट ले लो, तो ये कंपोनेंट के अंदर देखो कोई स्टेट नहीं है। स्टेट कहाँ पे है? स्टेट है तुम्हारे सेंट्रल स्टोर के अंदर। तो नेचुरली सेंट्रल स्टोर के अंदर अगर स्टेट है तो अपडेट भी तो सेंट्रल स्टोर के अंदर ही होगा ना, और सेंट्रल स्टोर के अंदर अपडेट होने से वो अपडेटेड वैल्यू ऑटोमेटिकली तुम्हारे कंपोनेंट्स के पास चला है। तो योर कंपोनेंट्स डोंट हैव टू अपडेट द अदर कंपोनेंट्स बाय सेंडिंग द कंपोनेंट। ঠিক আছে? তাহলে এই আর্কিটেকচারটা বুঝতে পেরেছো যেটা দিলাম এক্সাম্পলটা কি হচ্ছে এখানে? হ্যাঁ স্যার। বুঝেছো? এবারে এইটার উপর বেস করে এবার আমরা আসছি রিডাক্সের অফিশিয়াল আর্কিটেকচার, যেটা আমরা দেখতে চাই। তো তাহলে এই প্রবলেমটা যেটা এখানে আমরা ফেস করছিলাম উইদাউট রিডাক্স, এই প্রবলেমটাকে তাহলে এবার যদি রিজলভ করতে হয় রিডাক্স দিয়ে, তাহলে আমরা কিভাবে করতে পারি? তো এই প্রবলেমটাকে রিডাক্স দিয়ে রিজলভ করতে গেলে আমাদেরকে এই আর্কিটেকচারটা ফলো করে কাজ করতে হবে। তো আর্কিটেকচারটা কি হবে? এখানে দেখো আমাদের একটা, যেরকম এখানে তোমরা দেখলে যে একটা সেন্ট্রাল স্টোর আমরা নিয়েছিলাম, সেরকম রিডাক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা রিডাক্স স্টোর বলে একটা কনসেপ্ট আছে। রিডাক্স স্টোর কি করে? ইট ইজ দ্য সেন্ট্রাল স্টোরেজ অফ অল দ্য স্টেট ভ্যারিয়েবলস। তুমি যত স্টেট ভ্যারিয়েবলস ইউজ করবে, যত স্টেট তুমি ইউজ করবে তোমার অ্যাপ্লিকেশনে, সমস্ত স্টেট তোমার কিন্তু ওই রিডাক্স স্টোরের মধ্যে রাখতে হবে। তুমি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের মধ্যে
ওই স্টেট গুলোকে ধরে রাখতে পারবে बिकॉज अगर तुम वो करते हो तो यू आर वायलेटिंग द रिडक्स आर्किटेक्चर। रिडक्स आर्किटेक्चर तुमको ये नहीं बोलता है। रिडक्स आर्किटेक्चर तुमको ये बोलता है कि देयर विल बी अ रिडक्स स्टोर and you have to keep all your state variables in your redux store so that it is a centralized storage. Okay, and all the components जो हम लोग बनाएंगे, मान लो कि info 1, info 2, info 3, all the components जो हम लोग बनाएंगे they will be connected with your redux। उसको redux store के साथ हमेशा connected रहना हो, because if they are not connected with the store they will not get the updated data। যেমন কি এখানে ধরো যদি আমার এই bb1 যদি কানেক্টেড না থাকতো স্টোরের সাথে তাহলে ও কি জানতে পারতো আপডেটেড ইয়ে শার্টটা কত আছে? जानते पारतो कि না না সেটা জানতে পারতাম না। नो कभी सर। नहीं जानता पारतो। उसके पास ये इंफॉर्मेशन कभी भी नहीं आता कि स्टोर में अपडेटेड शर्ट कितना है। तो इसके लिए यहाँ भी वही सेम कॉन्सेप्ट है। हर कंपोनेंट को तुमको ये रिडक्स स्टोर के साथ कनेक्टेड रहना होगा। अगर वो कनेक्टेड नहीं रहता है तो उसको ये पता नहीं चलेगा कि एक स्टेट का अपडेटेड डेटा क्या है। ओके, সো দিস ইজ দ্য আর্কিটেকচার। তাহলে এবার কি করলাম আমরা, তাহলে এই রিডাক্স স্টোরের মধ্যে ওই স্টেটটাকে ক্রিয়েট করলাম যার মধ্যে নেম আছে, এজ আছে, স্যালারি আছে, লোকেশন আছে। এবার কি করলাম, দিস আর দ্য কম্পোনেন্টস। ধর info.js, info.js এ আমরা এখান থেকে we are fetching the value from redux store and we will display the value of this name, age, salary, location। এবার ধরো তুমি কোনো একটা স্টেটকে আপডেট করতে চাও, তো হোয়াট ইজ হ্যাপেনিং, দেয়ার ইজ অ্যানাদার কম্পোনেন্ট। সেখানে ধরো তুমি গেলে ইউ আর গিভিং আ নিউ ভ্যালু টু নেম, ইউ আর গিভিং আ নিউ ভ্যালু টু এজ, এখানে একটা আপডেট বাটন ক্লিক করলে যাচ্ছে। এবার আপডেট বাটনটা ক্লিক করলে এই কন্ট্রোলটা কিন্তু যাচ্ছে ডাইরেক্টলি টু রিডিউসার। এ কিন্তু ডাইরেক্টলি ও কিন্তু রিডাক্স স্টোরে আপডেট করতে পারে না। কোন একটা কম্পোনেন্ট যখন আপডেটটা করতে যাবে স্টেটে, ও কিন্তু ডাইরেক্টলি রিডাক্স স্টোরে আপডেট করতে পারে না। তাহলে ওকে ফার্স্টে কল করতে হবে কাকে? ফার্স্ট অফ অল ওকে কল করতে হবে রিডিউসার। ইট হ্যাজ টু কল দ্য রিডিউসার ফার্স্ট। হোয়াট ইজ রিডিউসার? Reducer is a functional component. Reducer is a functional component which is always connected with the Redux store. ठीक है? Reducer is a functional component which is always connected or linked with the Redux store. And whatever update we are doing in the Redux store, that update will be done by the Reducer. রিডিউসারই ওই আপডেটটা করবে। কোথায় করবে? রিডাক্স স্টোরে গিয়ে করবে। রিডাক্স স্টোর কিন্তু একটা স্টোরেজ, ও কিন্তু কোনো আপডেট করতে পারে না নিজেকে, ঠিক আছে? ও একটা স্টোরেজের মতো, ठीक है? तो उसको अगर कुछ अपडेट करना है रिडक्स स्टोर में तो वो अपडेट कौन करेगा? वो अपडेट करेगा तुम्हारा रिड्यूसर। रिड्यूसर को वो स्टोर स्टेट को अपडेट करना होगा और अपडेट करके वो अपडेटेड स्टेट को रिडक्स स्टोर के अंदर उसको भेज देना होगा ताकि उसको वो स्टोर कर सके। तो তাহলে এখানে এখন আমি আপডেট বাটনটা ক্লিক করব। ইওর কন্ট্রোল উইল গো টু দা রিডিউসার ফার্স্ট। রিডিউসার উইল মধ্যে কি ফাংশন টাংশন লেখা থাকে না? হ্যাঁ, ফাংশন অ্যাকশনস থাকবে, অ্যাকশনস গুলো থাকবে এবং অ্যাকশনস অনুযায়ী তোমাকে আলাদা আলাদা করে অ্যাকশন ক্রিয়েটরস বানাতে হবে। সেগুলো আমরা আসছি আস্তে আস্তে বলছি এবং সেখানে তোমাকে ফাংশন দিকে আপডেট গুলো করতে হবে। বেসিক্যালি আমাদেরকে রিডিউসারটাই ক্রিয়েট করতে হয়, কারণ কি রিডাক্স স্টোরটা ক্রিয়েট করতে হয় না। রিডাক্স স্টোর অলরেডি ক্রিয়েটেড আছে, আমরা শুধু একটা ফাংশন ইউজ করে ওটাকে জাস্ট একটা অবজেক্ট তৈরি করি, চালিয়ে দিই। আমাদের যেটা বানাতে হয় সেটা হচ্ছে রিডিউসার, ঠিক আছে? কেন কি ওই সবকিছু করে। ওকে, রিডিউসারই আমাদের সবকিছু করে, আপডেট করা থেকে শুরু করে সবকিছু রিডিউসার করে। তো তাহলে কি হচ্ছে, তুমি যখনই আপডেট বাটনটা ক্লিক করছো কলটা চলে যাচ্ছে রিডিউসারের কাছে। রিডিউসার এবার যা যা আপডেট করার করছে করে সেই আপডেটেড ভ্যালুটা কোথায় দিয়ে দিচ্ছে? রিডাক্স স্টোরের কাছে দিয়ে দিচ্ছে। এইবার রিডাক্স স্টোরের কাছ থেকে সেই আপডেটেড ভ্যালুটা সমস্ত কম্পোনেন্ট পেয়ে যাচ্ছে। ইনফো পেয়ে যাচ্ছে 3, 2, 1 ইনফো, প্রত্যেকে সেই আপডেটেড ভ্যালুটা পেয়ে যাচ্ছে। এভরি কম্পোনেন্ট ইজ গেটিং দ্য আপডেটেড ভ্যালু। তো আমাকে এখানে যেরকম ইন্ডিভিজুয়ালি আপডেটেড ভ্যালু গুলোকে পাঠাতে হচ্ছিল, এইটা কিন্তু আমাকে আর করতে হবে। উই ডোন্ট হ্যাভ টু ডু দিস। ও কি করবে? প্রত্যেকটা কম্পোনেন্ট দে উইল গেট দ্য আপডেটেড ভ্যালু ফ্রম রিডাক্স স্টোর। ওকে, সো ইট ইজ দ্য কনসেপ্ট। তাহলে এটা কি বুঝতে পেরেছো যে রিডাক্স কিভাবে কাজটাকে ইজি করে দিল? যে কাজটা আমাদের করতে হচ্ছিল প্রক্স পাঠিয়ে সেই কাজটা কিন্তু এখন রিডাক্স করছে।
ইউজিং দ্য আর্কিটেকচার। তো এটা কি একটা ইয়ে হয়েছে, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? এটা ইয়েস যেটা স্যার। বললাম হ্যাঁ Got it? স্যার ক্লিয়ার। নাও দ্য কেস ইজ, এবারে এই আর্কিটেকচারটা কিভাবে তৈরি হচ্ছে সেটা এবার দেখতে হবে। এটা তো আমরা জাস্ট একটা কনসেপ্টটা বুঝলাম, আর্কিটেকচারাল ডায়াগ্রামটা তো এখনো দেখিনি, ওটাই দেখি। তো নাও কামস দ্য আর্কিটেকচারাল ডায়াগ্রাম। আচ্ছা আমি এক্সেল শিট তোমাদেরকে সব দিয়ে দেবো, ঠিক আছে, আফটার দ্য ক্লাস। তো এবার হচ্ছে আর্কিটেকচারাল ডায়াগ্রামটা কি আছে। সো বেসিক্যালি এখানে দুটো আর্কিটেকচারাল ডায়াগ্রাম আছে আমাদের। সো দিস ওয়ান ইজ দ্য মেন অর বেসিক আর্কিটেকচারাল ডায়াগ্রাম, যেটা এখানে আমরা ইউজ করি। তো এখানে কি বলছে, ইউআই, ইউআই মানে হচ্ছে কম্পোনেন্ট, ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট, ট্রিগার্স এন্ড অ্যাকশন। তাহলে তোমার কম্পোনেন্ট থেকে তুমি যখন কোনো একটা অ্যাকশন ট্রিগার করবে, তখন সে ফার্স্টে কোথায় যাচ্ছে, একটু আগে কি বললাম, ইট ইজ গোয়িং টু দ্য রিডিউসার। কেন কি ডিরেক্টলি ও কিন্তু আপডেট করতে পারবে না, ওকে আপডেটটা করতে হবে ইউজিং রিডিউসার। তাহলে যখনই আমার ইউআই থেকে কোনো একটা অ্যাকশন ট্রিগার করবে, then that action will go to the reducer first. Reducer will update the Redux store. Okay, reducer will update the Redux store, and Redux store will contain the updated state, and that updated state will be passed on to your component. তো এটা হলো পুরো আর্কিটেকচারটা। তাহলে কি হচ্ছে, UI triggers the action, action is passed on to the reducer, reducer will update the store, store will contain the updated state, updated state will be passed on to your component. তো এইভাবে কিন্তু পুরো আর্কিটেকচারটা কাজ করে, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আর্কিটেকচার। এবার এখানে একটা গল্প আছে, গল্পটা কি, এই যে UI triggers action, এই যে লাইনটা দেখছো, ये जो पार्ट हम लोग देख रहे हैं कि UI एक एक्शन को ट्रिगर करता है। मान लो कि वहां पे एक अपडेट है, अपडेट एक एक्शन है, तो यूआई ने क्या किया, अपडेट बटन को क्लिक कर दिया। मान लो कि वहां पे इंसर्ट है, इंसर्ट एक एक्शन है, यूआई क्या किया, इंसर्ट बटन को क्लिक कर दिया। मान लो वहां पे प्लस साइन है, इंक्रीमेंट, इंक्रीमेंट एक एक्शन है, तो यूआई ने क्या किया, इंक्रीमेंट बटन को क्लिक कर दिया। तो এটা বেসিক্যালি খুব শর্টে দেয়া আছে ইউআই ট্রিগার্স অ্যাকশন, কিন্তু এখানেও কিন্তু একটা আর্কিটেকচার কাজ করে। একটা ইউআই অ্যাকশনটা কিভাবে ট্রিগার করছে, তোমারা এক ইউআই কম্পোনেন্ট, হ্যাঁ বলো। স্যার ওইখানে তো ওই স্যার ওই ডিসপ্যাচ দিয়ে অ্যাকশনটাকে ফায়ার করতে হয়। হ্যাঁ আছে, আরো কিছু আছে, ডিসপ্যাচ আছে, অ্যাকশন ক্রিয়েটার্স আছে, ওটাই বলবো। তো তাহলে এই যে ইউআই ট্রিগার্স অ্যাকশন, এটা কিন্তু খুবই সিম্পলিফাইড ওয়েতে এখানে দেওয়া আছে, বাট দিস ইজ নট দ্যাট মাচ সিম্পল যতটা এখানে মনে হচ্ছে। এইটার অ্যাকচুয়াল আর্কিটেকচারটা কোথায় আছে, এটার অ্যাকচুয়াল আর্কিটেকচারটা আছে এই ডায়াগ্রামটাতে, যেটা আমরা এইখানে দেখছি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে অফ অ্যাকশন ট্রিগারিং, ঠিক আছে। কিভাবে হয় সেটা হচ্ছে, যখনই আমি ইউআই থেকে কোনো একটা অ্যাকশনকে ট্রিগার করছি, তখন ফার্স্ট অফ অল হোয়াট উইল হ্যাপেন, দ্য অ্যাকশন উইল মুভ অন টু অ্যাকশন ক্রিয়েটার ফাংশন। एक्शन क्रिएटर्स गुलो আমাদেরকে डिफाइन করতে হয়। मान लो कि तुम्हारे एप्लीकेशन में अगर चारों एक्शन है, इंसर्ट, अपडेट, डिलीट, पेज, तो तुमको ये चारों एक्शन के लिए अलग अलग एक्शन क्रिएटर क्रिएट करना होगा। एक्शन क्रिएटर आर फंक्शंस, ওইগুলোকে বানাতে হবে। और हर एक्शन क्रिएटर का काम क्या है, they will define the action type for you। ঠিক আছে, যে কোন ধরনের एक्शन टाइप তুমি করবে वो तुमको डिफाइन करना पड़ेगा एक्शन क्रिएटर के अंदर। क्योंकि सपोज আমি যখন আপডেটটা করছি তখন অ্যাকশন টাইপটা কিন্তু আপডেট হবে, আমি যখন ইনসার্ট করছি তখন অ্যাকশন টাইপটা কিন্তু ইনসার্ট হবে, আমি যখন फेच করব, जब हम लोग फेच करेंगे तब मेरा एक्शन टाइप फेच होना चाहिए, ठीक है। तो তাহলে इन दिस वे वी हैव टू क्रिएट द एक्शन टाइप्स। कहाँ पे क्रिएट करेंगे, एक्शन क्रिएटर्स के अंदर क्रिएट करेंगे। तो এখানে সেটাই বলছে যে whenever an action will be triggered, control will go to the action creator first. From the action creator you will produce an action type, ठीक है। और उस action type को dispatch के through, dispatch is an object, what is dispatch, it is a predefined object। যে অবজেক্টটা ছাড়া আমরা আমাদের রিডিউসারে কোনো কাজই করতে পারি না। रिड्यूसर में अगर कुछ काम करना है तो डिस्पैच ऑब्जेक्ट के थ्रू तुमको वो काम करना पड़ेगा।
otherwise you cannot perform anything in your reducer. Okay, তো এই অ্যাকশন টাইপটা নিয়ে ও কি করবে, using the dispatch object it will pass on to the reducer, and ultimately reducer will do the updated work. It will create the new state or updated state, and that state will be passed on to your reducer. ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পারছো নিশ্চয়ই যে এই যে স্টেপটা এখানে করা হয়েছিল এই যে একটা লাইনে, এটা কিন্তু বেসিক্যালি একটা লাইনে হয় না, ये एक ही लाइन पे नहीं होता। ये करने के लिए हम लोग का एक आर्किटेक्चर होता है कि सबसे पहले तुम्हारा कंट्रोल जाता है एक्शन क्रिएटर के पास। एक्शन क्रिएटर एक एक्शन को प्रोड्यूस करता है, उस एक्शन को लेके वो जाता है डिस्पैच के पास, डिस्पैच के थ्रू वो जाता है रिड्यूसर, और रिड्यूसर अल्टीमेटली स्टेट को। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে বুঝতে? এনি ডাউটস রিগার্ডিং দিস আর্কিটেকচার? দুটোই क्लियर। क्लियर तो बाकी देर বুঝেছো? ओके, मुमताज समझ में आया था तुमको आर्किटेक्चर? यस सर, यस सर। ওকে, সো এবারে আমাদের এক্সাম্পলটাতে আমাদেরকে মুভ করতে হবে। তো আমরা তাহলে যে এক্সাম্পলটা এখানে করব, আচ্ছা এখানে রিডাক্সে অনেক টেকনিক্যাল টার্মস আসবে নতুন নতুন, ঠিক আছে? तो मैंने काम किया है, मैंने एक नोट्स क्रिएट करके दिया है, ठीक है? इस नोट्स पे तुमको जितना भी टेक्निकल टर्म्स हम लोग यूज करते हैं रिडक्स में, सारे टेक्निकल टर्म्स का तुमको डेफिनेशन यहाँ पे मिल जाएगा। यू विल गेट ऑल द डेफिनेशंस ऑफ ऑल द टेक्निकल टर्म्स जो हम लोग यूज करते हैं, लाइक रिड्यूसर, प्रोवाइडर, क्रिएट स्टोर, मैप सेट टू प्रॉप्स, मैप डिस्पैच टू प्रॉप्स, डिस्पैच, ऐसे तरह बहुत सारे टेक्निकल टर्म्स आएगा तुम्हारे, ठीक है? এই নোটসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ইউ উইল গেট দিস নোটস। তো এখানে তুমি সব টেকনিক্যাল টার্মস গুলোর এক্সপ্লেনেশন তোমাকে এখানে দেওয়া আছে, সো ইউ ক্যান সি দিস। ওকে, আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিডাক্স? হোয়াট আই হ্যাভ টোল্ড, রিডাক্স ইজ এ স্টেট ম্যানেজমেন্ট টুল দ্যাট মেক্স ইট ইজিয়ার টু পাস দি স্টেটস ফ্রম ওয়ান কম্পোনেন্ট টু অ্যানাদার ইররেসপেক্টিভ অফ देयर পজিশন ইন দ্য কম্পোনেন্ট, and hence prevents the complexity of the ওকে। আচ্ছা এবার হচ্ছে রিডাক্স নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের ফার্স্টে কি করতে হবে? রিডাক্স ইজ বেসিক্যালি আ থার্ড পার্টি মডিউল, যেরকম আমরা দেখেছি যে রিঅ্যাক্ট রাউটার ডক থার্ড পার্টি মডিউল, অ্যাক্সিয়াস থার্ড পার্টি মডিউল, তাহলে এগুলোকে তো ইনস্টল করতে হয়েছে। সিমিলারলি রিডাক্স ইজ অলসো আ থার্ড পার্টি মডিউল। तो थर्ड पार्टी मॉड्यूल হওয়াতে इसको भी मुझे इंस्टॉल करना पड़ेगा। তাহলে আমাদেরকে রিডাক্স নিয়ে কাজ করতে গেলে দুটো মডিউল ইনস্টল করতে হয়। উই নিড টু মডিউলস মেইনলি। কি কি? একটা হচ্ছে react-redux, ये एक मॉड्यूल है, और दूसरे मॉड्यूल का नेम है redux, ये एक मॉड्यूल। ঠিক আছে, তো এই দুটো মডিউল কিন্তু আমাদের দরকার। উইদাউট দিস টু মডিউলস উই ক্যানট ওয়ার্ক ইন রিডাক্স। তাহলে ইনস্টলটা কিভাবে করবে দেখবে, এখানে আমি লিখে দিয়েছি এই যে npm install react-redux। আচ্ছা এটা তো ভার্সনটা লেখা আছে, এটা তুমি নাও লিখতে পারো, কোই দিক্কত নেই হোগা। একই লাইনে দুটো দিয়ে দিলে হয় না? ওর পরে না 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 রিডাক্স একসাথে না না একসাথে দুটো ইনস্টল করে একটা একটা করে করতে হবে। দুটো লিখলে ওইভাবে ইনস্টল নাও হতে পারে, আমি কখনো করে দেখিনি, তবে আমি তোমাকে এটা ঠিক বলতে পারছি, ঠিক আছে? ইনস্টল সবসময় মানে 1 বাই 1ই আমরা করি, মডিউল গুলো করতে হবে। আর আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে তুমি তোমার যে প্যাকেজ ডট জেসন এর মধ্যে তুমি ওইটাকে এন্ট্রিটাকে আগে করে দিয়ে তারপর npm ইনস্টল চালালে সবই একসাথে করে দেবে। তো সেটা তো তোমাকে আগে থেকে জানতে হবে যে কি কি মডিউল তুমি ইউজ করবে, তাহলেই করতে হবে। এনিওয়েজ, তো এখানে আমাদের npm install react-redux টা করতে হবে। এখানে বেসিক্যালি ভার্সনটা লেখা আছে, এই ভার্সনটা না লিখলেও কোনো ক্ষতি নাই, বিকজ ইউ উইল গেট দ্য আপডেটেড ভার্সন, নো প্রবলেম। আর আরেকটা তোমাকে ইনস্টল করতে হবে এখানে রিডাক্স, ঠিক আছে? তো এই দুটো ইউ নিড ফর ইওর অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে এটা আগে সবাইকে ইনস্টল করে রাখতে হবে, দেন অনলি ইউ ক্যান ডু দিস ওয়ার্ক। আচ্ছা এবারে হচ্ছে আমাদের রিডাক্স যখন আমরা করি তখন আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার ফলো করার চেষ্টা করি। কেন করি? বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি দিস আর্কিটেকচার আমাদের কিন্তু অনেক রকম কিছু করতে হয়, যেরকম আমাদের স্টোর বানাতে হয়, আমাদেরকে
রিডিউসার বানাতে হয়, আমাদেরকে অ্যাকশন क्रिएटर्स গুলো বানাতে হয়, হ্যাঁ আমাদেরকে কম্पोনেন্টস বানাতে হয়। তো हम लोग को बहुत कुछ करना पड़ता है। তো এত কিছু যদি তুমি এখন একটা কম্पोনেন্টস ফোল্ডারের মধ্যে তৈরি করো, देन यू वोंट बी एबल टू डिस्टिंग्विश कि कौन सा तुम्हारा कंपोनेंट है, कौन सा तुम्हारा ये रिड्यूसर है, कौन सा तुम्हारा एक्शन क्रिएटर है। यू विल नॉट बी एबल टू अंडरस्टैंड। सारा कुछ एक तुम्हारा मतलब मिक्स्ड हो जाए। तो যাতে এই প্রবলেমটা না হয়, সো হোয়াট উই ডু, উই ট্রাই টু ফলো আ ফোল্ডার স্ট্রাকচার। তো फोल्डर स्ट्रक्चरটা কি কি থাকে, लाइक আমাদের যে এসআরসি টা থাকে, जो एसआरसी हम लोग यूज करते हैं, उस एसआरसी में हम लोग बेसिकली एक फोल्डर स्ट्रक्चर क्रिएट करते हैं एज कंपोनेंट्स। जो तुम जानते हो, जो हम लोग जानते हैं कंपोनेंट्स, तो আমরা জানি ওটা থাকবে। কম্পোনেন্টস এর মধ্যে আমরা যে কম্পোনেন্টস গুলো তৈরি করব, সেই কম্পোনেন্টস গুলোকে আমরা কম্পোনেন্টস এর মধ্যে রাখব, রাইট? না অ্যাপার্ট ফ্রম দিস আমাদেরকে আরো কিছু ফোল্ডারস বানাতে হবে। ওর মধ্যে একটা ফোল্ডার থাকছে আমাদের অ্যাকশনস। we have to create a folder called actions, जिसके अंदर हम लोग एक्शन क्रिएटर्स को मेनली क्रिएट करेंगे। যে অ্যাকশন ক্রিয়েটরস গুলো আমাদের লাগবে সেগুলোকে আমরা বানাবো কোথায়, অ্যাকশনস এর মধ্যে। আরেকটা আমরা ফোল্ডার बनाबो दैट इज कॉल्ड रिड्यूसर्स। रिड्यूसर्स फोल्डर के अंदर हम लोग जो रिड्यूसर्स के लेके हम लोग काम करेंगे, we will create that reducers in the folder called or apart from that we have another app.js। app.js আমরা কি করব, we will create the redux store here and we will render the components। ঠিক আছে, তাহলে কি কি করলাম, এখানটা দেখো লেখা আছে redux app folder structure, within src you have components, ঠিক আছে। actions এ কি করছি, we will create the action creator, okay। reducers, we will create the reducer functional component। app.js, we will create the redux store in app.js। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো অসুবিধা আছে বুঝতে, এই ফোল্ডার স্ট্রাকচারটা যেটা বললাম, इसको लेके कोई डाउट है? हेलो, समझ में आया? तो ओके फाइन। सो दिस इज द कॉन्सेप्ट, ओके। তাহলে আই থিংক এগুলো আমরা সব বুঝতে পেরেছি। সো নাও উই ক্যান গো টু আওয়ার এক্সাম্পল। সো লেট মি গো টু দ্য এক্সাম্পল নাও। তো এখানে আমরা যে এক্সাম্পলটা করতে যাচ্ছি সেটা बेसिकली की करा হচ্ছে एग्जांपल, ओके। तो ये जो एग्जांपल है इसमें हम लोगों ने दो अलग अलग कंपोनेंट क्रिएट किया है। দুটো कंपोनेंट এখানে क्रिएट আছে। এই যে फर्स्ट कंपोनेंटটা দেখা যাচ্ছে, ये वाला जो कंपोनेंट दिख रहा है, इस कंपोनेंट का नेम है counter.js। और ये जो कंपोनेंट दिख रहा है नीचे, ये वाला, इस कंपोनेंट का नेम है display.js। এবার এই যে দুটো কম্পোনেন্ট আছে এদের মধ্যে কিন্তু কোনো লিংক নেই, ये दोनों कंपोनेंट के बीच में कोई लिंक नहीं, दोनों एकदम सेपरेट कंपोनेंट है। এবার তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সি when I will increment the counter in counter.js, automatically the counter value increments in display.js। আবার when we will decrement the counter in counter.js, automatically the value will also reduce in display.js। এবার বলো তো কেন হচ্ছে এটা, why? এই দুটো কম্পোনেন্টের মধ্যে তো কোনো লিংক নেই, তাহলে এটা হচ্ছে কি? স্যার তার কারণ হ্যাঁ স্টোর থেকে ডাইরেক্ট আসছে। एग्जैक्टली, কেন মাঝখানে কি? কোনো প্রপস পাসিং নেই। एग्जैक्टली, बिकॉज ये दोनों कंपोनेंट हमारे स्टोर के साथ कनेक्टेड है। মানে আর্কিটেকচারটা আমরা এরকম ভাবে করেছি এখানে যে सपोज এটা যদি একটা স্টোর হয়, मान लो कि ये मेरा रिडक्स का स्टोर है, এই রিডাক্স স্টোরে আমরা একটা স্টেট নিয়ে নিয়েছি। স্টেটটার মধ্যে কি নিয়েছি, we have taken a state called count, count, count। इसका इनिशियल वैल्यू है मान लो 0। এইবার দুটো কম্পোনেন্ট আমরা এখানে ক্রিয়েট করে দিয়েছি। यहाँ पे एक कंपोनेंट है ये लो, হাওয়াটা আসছে, তাহলে এসি কাপ করো, যেকোনো একটা করো।
হ্যাঁ ওইটা দিই, এই যে এসি হাওয়াটা পুরো আমার গায়ে লাগছে। আচ্ছা, so this is a component called counter.js, and this is another component called display.js. तो एखाने यहाँ पे क्या है, यहाँ पे तुम्हारा प्लस साइन है, यहाँ पे तुम्हारा माइनस साइन है। बाबा तो प्लस लिख ले तो क्या लिख रहा है, फॉर्मूला दे रहा है। एनीवेज तो এই দুটো কম্পোনেন্ট এরা কিন্তু দে আর কানেক্টেড অর দে আর লিঙ্কড উইথ দিস রিডাক্স। এটাও লিংক আছে, এটাও কিন্তু লিংক আছে। তাহলে এবার যখন আমি এই counter.js এ when I am clicking the plus, তারপর আমি এইভাবে লিখছি প্লাস মাইনাস and this is the counter value, যেটা ইনিশিয়ালি 0। এখানেও কি করছে, কাউন্টার ভ্যালুটাকে ডিসপ্লে করছে। তাহলে কি হচ্ছে, এবার যখন আমি এখানে প্লাস বাটনটা ক্লিক করব আর এখানে আমি মাইনাস বাটনটা ক্লিক করব, তখন কি করবে, এই যে কাউন্টারটা ইনক্রিমেন্ট হচ্ছে সেটা কিন্তু এইখানে হচ্ছে না, সেটা হচ্ছে ইন দিস রিডাক্স স্টোর। এটা কে করছে, এটা করছে একটা রিডিউসার। यहाँ पे हम लोग का एक रिड्यूसर बनाया है, we will create that। এই রিডিউসারের মধ্যে we have two functions, একটা ধরো ইনক্রিমেন্ট, ओके इंक्रीमेंट फंक्शन, और एक है मान लो डिक्रीमेंट। ठीक है, इंक्रीमेंट क्या कर रहा है, वो काउंट को इंक्रीमेंट कर रहा है। काउंट के इंक्रीमेंट करছে, सो काउंट प्लस प्लस। डिक्रीमेंट क्या कर रहा है, काउंट को डिक्रीमेंट कर रहा है। ओके सो काउंट माइनस। তাহলে এবার কি হচ্ছে, যখনই আমরা এই প্লাস বাটনটা ক্লিক করব আর মাইনাস বাটনটা ক্লিক করব, কন্ট্রোল উইল ফার্স্ট অফ অল গো টু ইয়োর দিস রিডিউসার। রিডিউসার এখানে বুঝবে যে তুমি প্লাস ক্লিক করেছো নাকি মাইনাস ক্লিক করেছো। কি করে বুঝবে, বিকজ whenever you click the plus, action type will be your increment, and whenever you click the minus, action type will be your decrement। সেটা এবার আসছে কিভাবে, for that we will see the code। ওকে, এবার কি করছে, ও কাউন্টারটাকে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করছে, করে সেই ভ্যালুটাকে আপডেটেড করে ও কোথায় পাঠিয়ে দিচ্ছে, ইট ইজ সেন্ডিং দ্যাট ভ্যালু টু ইয়োর রিডাক্স স্টোর। রিডাক্স স্টোর থেকে সে আপডেটেড ভ্যালুটা কাউন্টারও পাচ্ছে, আপডেটেড ভ্যালুটা ডিসপ্লে পাচ্ছে। এই দুটো কম্পোনেন্টের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, দুটো একদম সেম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পুরো আর্কিটেকচারটা এখানে করা হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তুমি যত এখানে ইনক্রিমেন্ট করতে থাকো, তুমি দেখবে এখানে করসপন্ডিং স্টেটটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন ডিক্রিমেন্ট করবে, করসপন্ডিং স্টেটটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই আমরা করবো। তাহলে এটা বুঝতে পেরেছো সবাই, কি समझ में आया ये आर्किटेक्चर? यस सर। এটা ये रियल लाइफ बोलो। समझ आएगी। রিয়েল লাইফ में ये जो इम्प्लीमेंटेशन আছে রিডাক্স এর, রিয়েল লাইফে অনেক জায়গাতেই হয়। যেরকম ধরো ये जो हम लोग करते हैं ना, ऐड आइटम्स टू द कार्ट। कार्ट है, तुमरा आइटम्स को ऐड करो ना, जैसे हम लोग ऐड आइटम्स के ऐड करते हैं कार्ट में, ये तुम्हारा एक्चुअली रिडक्स के थ्रू होता है। अगर इफ इट इज अ मतलब रिएक्ट बेस्ड एप्लीकेशन, रिएक्ट बेस्ड अगर एप्लीकेशन नहीं है, ये तो रिडक्स के थ्रू नहीं हो सकता। लेकिन अगर ये रिडक्स के थ्रू तुमने अगर इसको अगर रिएक्ट के थ्रू अगर ये एप्लीकेशन को बनाया है, देन एडिंग आइटम टू कार्ट ये রিডাক্স के थ्रू होता है। क्योंकि যখনই তুমি আইটেমটা প্লাস ক্লিক করছো, ও কি করছে, ওই আইটেমটাকে তোমার যে রিডাক্স স্টোরের যে অ্যারে আছে ওই অ্যারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর অ্যারের মধ্যে ঢুকিয়ে দেওয়াতে তোমার যে মানে কার্ট আইটেম বলে যে কম্পোনেন্টটা থাকছে, সেখানে আইটেমগুলো একটা একটা করে অ্যাড হয়ে যাচ্ছে। আবার যখনই তুমি মাইনাসটা ক্লিক করছো, তোমার যে অ্যারেটা আছে অ্যারে থেকে আইটেমটাকেও পপ করে দিচ্ছে। পপ করে দেওয়াতে কি হচ্ছে, কার্টের যে কম্পোনেন্টটা আছে সেখান থেকে একটা একটা করে আইটেম রিমুভ হয়ে যাচ্ছে। তো এই পুরো জিনিসটা কিন্তু রিডাক্স দিয়ে কন্ট্রোল করে, না হলে কিন্তু ওটা খুব ডিফিকাল্ট হয়ে যেত করাটা। ঠিক আছে, তো এনিওয়েজ, তো এই এক্সাম্পলটা আমরা এখন করব। ঠিক আছে, ইন অর্ডার টু মেক আস আন্ডারস্ট্যান্ড কি হাউ দিস আর্কিটেকচার ইজ। তো আমি একটু জাস্ট আই এম কামিং ফ্রম ওয়াশরুম, জাস্ট ওয়েট ফর 2 মিনিটস, আমি এসে এটা বলছি করতে। জাস্ট 2 মিনিট।
আচ্ছা, তাহলে এবার আমাদের কোডটার আমরা যাচ্ছি। সো ফার্স্ট অফ অল এখানে কোডের যদি স্ট্রাকচারটা দেখো, তো আমরা যেটা করে দিয়েছি, আমি একটা আলাদা করে অ্যাপ বানিয়েছি, থার্ড অ্যাপ। ওকে, এই থার্ড অ্যাপের মধ্যে আচ্ছা ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দেবো না? ঠিক আছে, হ্যালো, স্যার একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেবো। আচ্ছা, তাহলে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়ে আগে। ठीक है, পেরে গেছে। আচ্ছা, তো আমরা এখানে বেসিক্যালি हम लोगों ने एक ऐप क्रिएट करके रखा है, ঠিক আছে, যেরকম তোমরা জানো আমরা সেপারেট একটা অ্যাপ বানিয়ে দিয়েছি এখানে, এটাই তোমাদেরকে দিয়ে দেবো আমি। সো দিস ইজ থার্ড অ্যাপ। ओके, नाउ इन दिस ऐप सबसे पहले देखो हम लोगों ने एक फोल्डर स्ट्रक्चर क्रिएट किया है, ठीक, एग्जैक्टली যেটা তোমাদেরকে বললাম। সি এসআরসি এর মধ্যে কম্পোনেন্টস, অ্যাকশনস, রিডিউসার্স। ওকে, components এর মধ্যে you have two components, কি কি? counter, display। ওকে, actions এর মধ্যে we have two files, একটা হচ্ছে index.js, একটা হচ্ছে counter.js। ওকে, নেক্সট reducer, within this we have only one reducer which is counter reducer.js, and we have app.js। তাহলে এইগুলো হচ্ছে সমস্ত আমাদের রিকোয়ারমেন্ট। আর যদি ইফ ইউ গো টু ইউর প্যাকেজ.json, তাহলে ওখানে দেখতে পারবে আমার আগে থেকে ইনস্টল করা আছে। তো ইউ ক্যান সি হিয়ার এই যে রিঅ্যাক্ট রিডাক্স দুটোই কিন্তু আমার ইনস্টল করা আছে। ওকে, এবারে তাহলে সবসে পহলে আমরা এক্সপ্লেনেশনটা কোথা থেকে স্টার্ট করব? আমরা এক্সপ্লেনেশনটা স্টার্ট করছি ফ্রম অ্যাকশনস। আচ্ছা, অ্যাকশনসে আমরা ফার্স্টে এখানে একটা index.js বলে একটা ফাইল ক্রিয়েট করছি। এই index.js ফাইলটা কিন্তু ইটস নট আ কম্পোনেন্ট ফাইল, এটা কিন্তু কোনো কম্পোনেন্ট নয় index.js টা। এটা তাহলে কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দিস? index.js ইজ অ্যাকচুয়ালি অবজেক্ট নোটেশন ফাইল। ঠিক আছে, এর মধ্যে আমরা একটা অবজেক্ট নোটেশন ক্রিয়েট করেছি जिसका हम लोगों ने नेम दिया है काउंटर टाइप्स। ओके, এই অবজেক্ট নোটেশনটার মধ্যে কি কি ধরনের অ্যাকশনস আমরা পারফর্ম করব তার একটা আমরা লিস্টিং এটার মধ্যে করব। কিউকি প্রসেসটা হচ্ছে এই অ্যাকশন টাইপস গুলো যখন আমি স্পেসিফাই করতে যাব, ধরো এই যে এখানে যেমন আমার কাছে অ্যাকশন টাইপস কি কি আছে, এখানে একটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যাকশন টাইপ, একটা হচ্ছে ডিক্রিমেন্ট অ্যাকশন টাইপ। তো এই অ্যাকশন টাইপস গুলো যখন আমাকে স্পেসিফাই করতে হবে, তখন সেটা আমি যদি কোথাও একটা লিস্টিং করে না রাখতে পারি, कहीं पे अगर हम लोग इसको लिस्टिंग करके नहीं रखेंगे तो ये एक्शन टाइप्स हम लोग स्पेसिफाई करना थोड़ा मुश्किल हो जाएगा। तो दैट इज वाई আমরা কি করি, আমরা একটা এরকম অবজেক্ট নোটেশন ক্রিয়েট করে নিই। ঠিক আছে, উইদিন দিস অবজেক্ট নোটেশন what we do, we actually list the action types, কি কি ধরনের অ্যাকশনস করছি সেগুলোকে লিস্টিং করা হয় কি ভ্যালু পেয়ার দিয়ে। ঠিক আছে, তো এখানে সেটাই করা হয়েছে। ইউ ক্যান সি হিয়ার যে इंक्रीज काउंट, इंक्रीज अंडरस्कोर काउंट এটা হচ্ছে কিটা, और इसका जो कॉरेस्पॉन्डिंग वैल्यू है वो भी तुम्हारा इंक्रीज काउंट है। डिक्रीज अंडरस्कोर काउंट এটা হচ্ছে কিটা, और इसका जो कॉरेस्पॉन्डिंग वैल्यू है उसको भी मैंने लिखा है डिस्क्रीट। তাহলে এটা হলো একটা অবজেক্ট নোটেশন। এবার যদি এইখানে আমি যদি আরো অ্যাকশন টাইপস এবার বাড়াতে থাকি, सपोज अभी मुझे इंसर्ट करना है, अपडेट करना है, तो আমরা কি করব, এখানে কমা সেপারেটেড ওয়েতে আরো অ্যাকশন টাইপস গুলোকে অ্যাড করতে থাকব বা অ্যাকশন নেমস গুলোকে আমরা অ্যাড করতে। ঠিক আছে, सो दिस इज दैट इज वाई একটা ফাইল স্ট্রাকচার এখানে তৈরি করে দেওয়া হয়, सो दैट बाद में जाके अगर तुमको और भी एक्शन इस पे ऐड करना है तो तुम इसमें उस पे ऐड कर सकते हो। ठीक है, तो पहले এখানে राइट नाउ हम लोग के पास सिर्फ दो ही एक्शंस है, एक है इंक्रीज काउंट एक्शन, दूसरा है डिक्रीज काउंट एक्शन। এবার এটাকে কি করলাম, এই যে আমি অ্যারেটা এখানে জেনারেট করলাম, এই সরি ऑब्जेक्ट নোটেশনটা যেটা এখানে জেনারেট করলাম, ये ऑब्जेक्ट নোটেশন को मुझे एक्सपोर्ट करना हो। एक्सपोर्ट কিভাবে করছি, एक्सपोर्ट डिफॉल्ट দিয়ে विद इन कर्ली ब्रेस डॉट 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 काउंटर टाइप्स। डॉट 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 काउंटर टाइप्स का मतलब क्या है, এটা কি করছি, এটা কি অপারেটর বলো তো? স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর কি করে, অবজেক্টটাকে ক্লোন করে, কপি করে।
তাহলে ও কি করছে, এই যে অবজেক্ট নোটেশনটা আছে এটাকে পুরো এখানে কপি করে দিচ্ছে, দিয়ে ওটাকে এক্সপোর্ট করে দিচ্ছে। এক্সপোর্ট যদি তুমি না করো তাহলে তুমি কিন্তু এটাকে অন্য কোনো কম্পোনেন্টে ইউজ করতে পারো, অ্যাকশন গুলো তো পাবে না। অ্যাকশন গুলো পাবে না, আর অ্যাকশন গুলোকে ইউজও করতে পারবো না অন্য কম্পোনেন্ট। সেই জন্য আমাকে এটাকে এক্সপোর্ট করতেই হবে, মানে এটাই আমাদের কনসেপ্ট, আমরা এক্সপোর্ট করি সবসময় ফাইলটা। তো এবার আমি এটাকে এক্সপোর্ট করছি কি করে, আগে এটাকে আমাকে স্প্রেড অপারেটর ইউজ করে প্রথমে এখানটায় কপি করতে হচ্ছে, কপি করে এই অবজেক্টটাকে পুরো আমরা এক্সপোর্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ফাইলটা হয়ে গেল আমার index.js। এইবারে আমরা ওই অ্যাকশন ক্রিয়েটর ফাইলটা এবার ক্রিয়েট করব। অ্যাকশন ক্রিয়েটর এখানে যেটা কথা বলছিলাম যে প্রত্যেকটা অ্যাকশন টাইপের সাথে একটা করে অ্যাকশন क्रिएटर থাকে, हर कोई एक्शन टाइप के साथ एक एक्शन क्रिएटर होता है, क्योंकि एक्शन क्रिएटर का काम है एक्शन टाइप को स्पेसिफाई कर देना, ঠিক আছে। যে এই ধরনের অ্যাকশন হলে এইটা হবে অ্যাকশন টাইপ, এই ধরনের অ্যাকশন হলে এইটা হবে অ্যাকশন টাইপ, তো সেটাকে স্পেসিফাই করবে, সেটা স্পেসিফাই করবে তোমার অ্যাকশন ক্রিয়েটর। ওকে, তো এইখানে সেই অ্যাকশন ক্রিয়েটর গুলোকে আমাদের এবার একটা একটা করে বানাতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখলাম ইম্পোর্ট অ্যাকশন টাইপস ফ্রম :actions। এটা কেন লেখা হয়েছে, ব্যাপারটা হচ্ছে অ্যাকশনস এই ফোল্ডারটার মধ্যে আমরা যে ফাইলটা ক্রিয়েট করেছি দ্যাট ইজ index.js। এবার এটা হচ্ছে বলতে পারো আমাদের একটা রুল অফ JSX, যে যখন কোনো একটা ফোল্ডার তৈরি হয় সেই ফোল্ডারে যদি index.js নামের কোনো ফাইল থাকে, if you create any file called index.js, ওই ফাইলটা বাই ডিফল্ট অ্যাক্সেস করতে পারে বাই দ্য ফোল্ডার নেম, তোমাকে আর ফাইলের নেমটা দিতে হবে ইম্পোর্ট করার সময়, ঠিক আছে। তো তাহলে আমি এখানে এইভাবে আর ইম্পোর্ট করতে হচ্ছে না আমাকে, যে :actions/index ওটা লিখতে হবে। শুধু অ্যাকশনস লিখলেই ও কি করবে, অটোমেটিক্যালি ইট উইল টেক দ্য ইন্ডেক্স ফাইল, দেখো এখানে ইন্ডেক্স দেখাচ্ছে, বিকজ এটা রুল, ঠিক আছে। index.js ইজ দ্য ডিফল্ট ফাইল যেটা যে কোনো ফোল্ডার থেকে ও অ্যাক্সেস করতে পারে নিজে থেকে। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন দ্য ফাইল নেম, এর জন্য এখানে ফাইল নেমটা মেনশন করছি না, :actions করে দিচ্ছি, তাহলে অটোমেটিক ও index.js টাকে এখানে ইম্পোর্ট করে দিচ্ছে। এবার index.js টা ইম্পোর্ট করে এখান থেকে যে অবজেক্টটাও পেলো, এই যে অবজেক্ট নোটেশনটা যেটা এখানে পেলো, এই অবজেক্টটাকে তাহলে কোথায় রাখছে, এই অবজেক্টটাকে গিয়ে রাখছে হচ্ছে এই অ্যাকশন টাইপস এর মধ্যে। তাহলে আলটিমেটলি স্ট্রাকচারটা এরকম হচ্ছে, যে অ্যাকশন টাইপস ইকুয়ালস দিয়ে দিস ইজ ইওর অবজেক্ট নোটেশন, ঠিক আছে। অবজেক্ট নোটেশনে ইউ আর গেটিং ইনক্রিজ কাউন্ট, ইউ আর গেটিং ডিক্রিজ কাউন্ট, এই দুটো ভ্যালু আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার যদি ইনক্রিজ কাউন্ট অ্যাকশন টাইপটা পেতে হয় আমাকে, তাহলে আমাকে কি লিখতে হবে, অ্যাকশন টাইপস ডট ইনক্রিজ কাউন্ট। যদি ডিক্রিজ কাউন্ট অ্যাকশন টাইপটা পেতে হয় তাহলে কি লিখতে হবে, অ্যাকশন টাইপস ডট ডিক্রিজ কাউন্ট, ঠিক আছে। তো এবার হচ্ছে দুটো আলাদা আলাদা অ্যাকশন ক্রিয়েটর ফাংশনস, এইগুলোকে আমরা বলি হচ্ছে দিস আর কল্ড অ্যাকশন ক্রিয়েটর ফাংশনস। এই দিস ইজ ওয়ান অ্যাকশন ক্রিয়েটর ফাংশন, দিস ইজ অ্যানাদার অ্যাকশন ক্রিয়েটর ফাংশনস। তাহলে এটা কি হচ্ছে, এক্সপোর্ট কনস্ট্যান্ট ইনক্রিজ কাউন্ট ইজ দ্য নেম অফ অ্যাকশন ক্রিয়েটর ফাংশন। এটার মধ্যেও কি করছে, টাইপটাকে স্পেসিফাই করছে, দেখো এখানে অ্যাকশন টাইপটাকে স্পেসিফাই করছে। তাহলে এটার ক্ষেত্রে অ্যাকশন টাইপটা কি হবে ইনক্রিজ কাউন্টে, অ্যাকশন টাইপস ডট ইনক্রিজ কাউন্ট, তার মানে এই পার্টিকুলার স্ট্রিং ভ্যালুটা গিয়ে কোথায় অ্যাসাইন হবে, টাইপের মধ্যে। কেন কি এটা হচ্ছে প্রপার্টি নেম, এটা হচ্ছে ভ্যালু, তো আমাকে এখানে ভ্যালুটা পেতে হবে। তো আমাকে ভ্যালুটা পেতে গেলে আমাকে কি করতে হবে, অ্যাকশন টাইপস ডট ইনক্রিজ কাউন্ট লিখতে হবে, দেন অনলি আই ক্যান গেট দিস ভ্যালু। তো এই ভ্যালুটা নিয়েও কি করছে, টাইপের এগেंस्ट असाइन করছে। सिमिलरली डिक्रीज काउंट के लिए टाइप क्या होगा, एक्शन टाइप्स डॉट डिक्रीज काउंट। তাহলে এই ভ্যালুটা নিয়ে কোথায় অ্যাসাইন করছে, এইখানটা এসে। তাহলে এটা সবাই বুঝতে পেরেছো কি অ্যাকশন ক্রিয়েটর জেনারেশনটা আর index.js টা? এনিবডি এনি ডাউট? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। পেরেছো? আচ্ছা, বাকিদের কোনো অসুবিধা আছে? অসুবিধা কিছু নাই তো সবার? এভরিবডি ক্লিয়ার তো? হ্যালো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাকশনসটা বুঝতে পারলাম। এইবার আমাকে যেতে হবে কোথায়, নাও আই উইল মুভ টু রিডিউসার। তো চলো লেট আস সি দ্য রিডিউসার। আচ্ছা, রিডিউসার এর ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে একটু মেনশন করতে হবে, যে রিডিউসার শুড অলওয়েজ বি আ ফাংশনাল কম্পোনেন্ট।
Okay, reducer should always be a functional component. Why? Because reducer will take two parameters. দুটো প্যারামিটার ও নেয় যখন আমরা একটা রিডিউসার ডিফাইন করি। ঠিক আছে, কিভাবে ডিফাইন করি? ফাংশন and component name, suppose abcd or abc reducer is the component. Okay, abc reducer. Then this is the body of the reducer. এইখানটাতে দুটো প্যারামিটারের উপরে কাজ করে রিডিউসারটা। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্টেট। You have to define the state here. এই স্টেটটার উপরে কাজ করবে রিডিউসার। And second parameter is action object. ঠিক আছে, তাহলে এই দুটো প্যারামিটার আমাদের সবসময় পাস করতে হয় রিডিউসারকে। দেখবেন আমি এখানে লিখে দিয়েছি, নোটসটা এখানে দেওয়াই আছে, ইউ ক্যান সি হিয়ার। এই reducer should be a functional component. Syntax of the reducer: function, this is the reducer name, this is your two parameters. First parameter হচ্ছে state, second parameter হচ্ছে action object. এবার এই অ্যাকশন অবজেক্টের থ্রু দিয়ে আমরা টাইপটাকে চেক করব। if action dot type is this, then we are going to perform this. Else if action dot type is this, then we are going to perform this. কেন কি একটা রিডিউসার কিন্তু সব রকমের কাজই করে। ও ইনক্রিজ কাউন্টের জন্য কাজ করবে, ও ডিক্রিজ কাউন্টের জন্য কাজ করবে। তাহলে আমি যদি ওকে বলে না দিই যে আমার অ্যাকশন টাইপটা ইনক্রিজ কাউন্ট, তাহলে ও বুঝবে কি করে ওকে কি করতে হবে। বা আমি যদি ধরো सपोज अगर हम लोग उसको मेंशन नहीं कर देते कि मुझे भाई इंक्रीमेंट का काम करना है, तो वो कैसे इंक्रीमेंट का काम करेगा? हाउ इट कैन अंडरस्टैंड? अगर हम लोग उसको बोल नहीं देते कि भाई मुझे डिक्रीमेंट का काम करेगा, तो उसको ये कैसे पता चलेगा कि उसको ये डिक्रीमेंट का काम करना? तो সেই কারণেই কিন্তু অ্যাকশন টাইপ গুলো লাগছে। ওকে, সো ইজ ইট ক্লিয়ার এভরিবডি? এই যে কনসেপ্টটা বললাম অ্যাকশন টাইপের। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এই জন্য তুমি যদি অ্যাকশন টাইপ না বলে দাও, তোমার কিন্তু কোনো কাজই হবে। কেন কি রিডিউসারের মধ্যে তো সবকিছুই করা আছে। ও কি করে বুঝবে যে তোমার জন্য ওকে কি করতে হবে? যতক্ষণ না তুমি ওকে অ্যাকশন টাইপটা স্পেসিফাই করে দিচ্ছ, ও কিন্তু কাজটা করতে পারছে না। ওকে আগে অ্যাকশন টাইপটা বলে দিতে হবে যে আমি এই ধরনের কাজ করতে চাই, তবেই ও সেই কাজটা করবে। ওকে, তাহলে এবার লেট আস গো টু দ্য রিডিউসার কোড। তাহলে এখানে সি আমরা একটা ফার্স্টে কি ইম্পোর্ট করলাম? ফার্স্টে আমরা ইম্পোর্ট করলাম হচ্ছে অ্যাকশন টাইপস ফ্রম দ্য অ্যাকশনের index.json। ঠিক আছে, অ্যাকশন টাইপস মানে পুরো ওই অ্যাকশন টাইপস এর যে অবজেক্ট নোটেশনটা আছে ওটা এই অ্যাকশন টাইপস এর মধ্যে এসে ইম্পোর্ট হয়ে যায়। এবারে আমরা এখানে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করেছি, কনস্ট্যান্টের নেম দিয়েছি ইনিশিয়াল স্টেট। ওকে, ইনিশিয়াল স্টেট ইজ কনস্ট্যান্ট মে আমরা এখানে একটাই শুধু স্টেট আমাদের লেগেছে, which is count। আর তো কোনো স্টেট আমার ইউজ হয়নি, তাহলে আমি আর কোনো স্টেট নিও নি, আমার একটাই স্টেট লেগেছে। তো we have taken count, count का वैल्यू क्या दिया है इनिशियली 0। ঠিক আছে, now we will create the functional component। কিভাবে করলাম? export default function counter reducer, এটা হচ্ছে reducer component এর নেমটা। within bracket two parameters, ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে স্টেট। স্টেট ইকুয়ালস, আমি এখানে ইনিশিয়াল স্টেট কেন লিখলাম? কেন কি আমরা এইভাবে এই জিনিসটা এখানে লিখতে পারতাম, তো সেটা না লিখে আমরা কি করলাম, এই কনস্ট্যান্টের নেমটা দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি এই কনস্ট্যান্ট মানে এটাকেই বোঝাচ্ছে, তো অটোমেটিক্যালি ওই স্টেটটা এখানে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে স্টেট লিখলে জিনিসটা ঠিক প্রবলেম হয়ে যাবে আমাদের পক্ষে, ইটস ডিফিকাল্ট ফর আস টু ম্যানেজ। যদি এখানে অনেকগুলো স্টেট থাকে, তুমি কিন্তু ওইখানটায় স্টেটটা ডিফাইন করতে পারবে, ये बहुत दिक्कत हो जाएगा मैनेज करना। তো এই জন্য বেটার হচ্ছে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করে নাও। কনস্ট্যান্ট ক্রিয়েট করে সেখানে তুমি স্টেটটা প্রথমে ডিফাইন করে নাও, এবার ওইখানটায় তুমি শুধু কনস্ট্যান্টের নেমটাকে পাস করো, তাহলেই স্টেটটা ওখানে অ্যাসাইন হয়ে গেল। আর আরেকটা কি নিয়েছি? আরেকটা নিয়েছি হচ্ছে অ্যাকশন অবজেক্ট। ওকে, এইবারে এখানে আমরা ইউজ করেছি সুইচ কেস। এখানে আমরা সুইচ কেস করতে পারি, এখানে আমরা ইফ এলস করতে পারি, जो भी चाहो तुम यूज कर सकते हो, কোনো অসুবিধা নেই। তো এখানটা করা হয়েছে সুইচ কেস। তো সুইচের মধ্যে এখানে লেখা আছে অ্যাকশন ডট টাইপ।
এবার এগুলো এক একটা কেস আছে। ফার্স্ট কেসটা কি আছে, অ্যাকশন টাইপস ডট ইনক্রিজ কাউন্ট। তাহলে যদি এখানে অ্যাকশন ডট টাইপটা ইনক্রিজ কাউন্ট আসে, তাহলে ও কি করবে, এখান থেকে ম্যাচ করে নেবে। ইনক্রিজ কাউন্ট অ্যাকশন টাইপের সাথে যদি ম্যাচ করে যায়, তাহলে তখন ও কি করছে, ও রিটার্ন করছে। ঠিক আছে, কি রিটার্ন করছে, একটা নতুন অবজেক্ট নোটেশনকে ও রিটার্ন করছে। সেই নতুন অবজেক্ट नोटेशनটার মধ্যে काउंट का वैल्यू मैंने देखो यहाँ पे स्टेट डॉट काउंट प्लस 1 कर दिया है। स्टेट डॉट काउंट মানে কোন ভ্যালুটা পাচ্ছে বলো তো? ইনিশিয়াল স্টেটের ভ্যালুটা পেয়েছে 0। ইনিশিয়াল স্টেটের ভ্যালুটা তো এখন 0 আছে, কিন্তু সবসময় তার 0 থাকবে না। আর ওটা 0 প্রিভিয়াস স্টেটটা পাচ্ছে। প্রিভিয়াস স্টেটটা পাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যানসারটা হবে লাস্ট স্টেটের ভ্যালুটা পাচ্ছে। মানে ধরো তোমার এখানে 0 থেকে ইনক্রিমেন্টে 1 হয়েছে, ঠিক আছে, এবার তুমি যখন আবার প্লাসটা ক্লিক করবে, ও তো 1 থেকে ইনক্রিমেন্ট হয়ে 2 করবে। তো তাহলে এই 1 এর ভ্যালুটা কোথা থেকে পাবে? এই 1 এর ভ্যালুটা পাবে হচ্ছে স্টেট ডট কাউন্ট। কেন কি স্টেট এর মধ্যে কাউন্ট আছে, তাহলে স্টেট ডট কাউন্ট থেকে ওখানটা ওর কাছে চলে আসবে। তাহলে स्टेट डॉट काउंट बेसिकली उसको लास्ट स्टेट का वैल्यू उसको दे रहा है, যেটা লাস্ট স্টেটের ভ্যালু ছিল সেটা ওকে পাঠাচ্ছে। তার সাথে এবার তুমি কি করছো, +1 করে দিচ্ছ। তাহলে এটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, হয়ে ওই নতুন স্টেটটা আবার রিটার্ন হয়ে যাচ্ছে। কার কাছে রিটার্ন হচ্ছে? রিডাক্স স্টোর কে পাস। এটা কিন্তু আলটিমেটলি রিডাক্স স্টোরের কাছে রিটার্ন হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য আর্কিটেকচার। ওকে, আর কেস অ্যাকশন টাইপস যা ডিক্রিজ কাউন্টে যাচ্ছে, যদি ডিক্রিজ কাউন্ট হয় তাহলে রিটার্ন করছে কি, কাউন্ট কোলন স্টেট ডট কাউন্ট -1। ডিক্রিমেন্ট করছে করে এই অবজেক্টটাকে আবার রিটার্ন করে দিচ্ছে কার কাছে, টু দ্য রিডাক্স স্টোর। এন্ড ইফ ইট ইজ এ ডিফল্ট কেস কেন, অ্যাকশন টাইপ যদি ম্যাচ না করে, ধরো তুমি এখানে ভুলভাল কোনো অ্যাকশন টাইপ পাঠিয়ে দিয়েছো, এটা ইনক্রিজ কাউন্টও হচ্ছে না, ওটা ডিক্রিজ কাউন্টও হচ্ছে না, ওটা অন্য কিছু হচ্ছে, তখন ও কি করবে? তখন ওর তো কিছু করার নেই। ও কি করবে, ও রিটার্ন যা স্টেটে ছিল সেই স্টেটটাকেই ও কি করবে, রিটার্ন করবে। কোনো চেঞ্জ হবে না স্টেটে, নাথিং, जो वैल्यू था वही वैल्यू तुम्हारा रिटर्न होगा। दैट इज द डिफॉल्ट केस। ঠিক আছে, তাহলে এবার বলো ইজ ইট ক্লিয়ার অর নট? এটা বুঝেছো সবাই এই রিডিউসারটা? স্যার ডিফল্টের কেসটা আবার বলবেন, ডিফল্ট কেসটা বলুন। ডিফল্ট কেসটা হচ্ছে ধরো অ্যাকশন টাইপ যদি ম্যাচ না করে, ধরো তুমি আরেকটা এখানে অ্যাকশন টাইপ অ্যাড করেছো, সেটা হচ্ছে ধরো ইনসার্ট, বলছে কথার কথা। এবার এখানে তোমার ইনসার্ট অ্যাকশন টাইপের জন্য কিছু হচ্ছে, কাজ হচ্ছে না তো। না, ইনসার্ট বলে কোনো অ্যাকশন টাইপ তো আমার এখানে নেই। তো ভুল করে যদি তুমি ইনসার্ট অ্যাকশন টাইপ যদি পাঠিয়ে দাও, তো তখন ও কি করবে, ও এইটার সাথেও ম্যাচ পাবে না, এটার সাথেও ম্যাচ পাবে না। তো তখন ওকে তো একটা কিছু কেস রাখতে হবে, ডিফল্ট কেস। তো সেই ডিফল্ট কেসে গিয়ে কি করবে, যা স্টেটের ভ্যালু ছিল সেটাই পাঠিয়ে দেবে, মানে যা ছিল তোমার কাউন্টেবল ভ্যালু সেটাই থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার সবার কাছে যতটা বললাম? ক্লিয়ার না? রিডিউসারটা বুঝেছো সবাই? হ্যাঁ বুঝেছো? দেবারতী বুঝতে পারছো তো? হ্যালো, তাহলে ওকে, মুমতাজ, সায়ন, সবার কাছে ক্লিয়ার তো এতটা? यस सर। তাহলে আমরা তাহলে এখন অবধি যা যা শিখলাম, তো সেটা যদি একবার একটু দেখি, তাহলে আমরা এখন অবধি কি কি শিখলাম। ফার্স্ট অফ অল আমরা অ্যাকশনস ফোল্ডারে গেলাম। অ্যাকশনস ফোল্ডারে আমরা প্রথমে index.js তৈরি করলাম, সেখানে we have created the action types. ওকে, আফটার দ্যাট counter.js এ গেলাম অ্যাকশনস এ, সেখানে কি ক্রিয়েট করলাম, অ্যাকশন ক্রিয়েটরস। তারপরে আমরা রিডিউসার্স ফোল্ডারে গেলাম, সেখানে গিয়ে আমরা কি ক্রিয়েট করলাম, we have created the reducer. এইবারে আমরা কোথায় যাব, now we will move to the component. So let us go to the now component. তো এখানে আমাদের দুটো কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে counter.js কম্পোনেন্ট, একটা হচ্ছে display.js কম্পোনেন্ট। তো এই কম্পোনেন্টটা যখন ক্রিয়েট হবে তখন বেশ কিছু টেকনিক্যাল টার্মস আমার আসবে। তো ফার্স্ট অফ অল এখানে কি কি জিনিস আমি ইম্পোর্ট করেছি সেটা আগে বলি। তো ইউ ক্যান সি আমি ইম্পোর্ট করলাম রিঅ্যাক্ট কম্পোনেন্ট, এগুলো ইম্পোর্ট করেছি। আচ্ছা, এখানে বাটন একটা কম্পোনেন্ট ইম্পোর্ট করেছি ফ্রম সিম্যান্টিক ইউআই রিঅ্যাক্ট মডিউল। এটা একটা মডিউল আছে সিম্যান্টিক ইউআই রিঅ্যাক্ট। তো এইটা মডিউলটা তুমি ইউজ নাও করতে পারো, তুমি এখানে বাটনটা HTML বাটনও ইউজ করতে পারো, देयर इज नो प्रॉब्लम। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এখানে HTML বাটন ইউজ করিনি, সো আই হ্যাভ ইউজড দ্য সিম্যান্টিক ইউআই রিঅ্যাক্ট। তো ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ইউজ দিস, ইউ ক্যান ইউজ দ্য নরমাল HTML বাটন যেভাবে করি সেভাবে আমরা করতে পারি, ইট উইল ওয়ার্ক, নো প্রবলেম।
তো যাই হোক, আর যদি ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দিস সিমেন্টিক ইউআই রিয়াক্ট মডিউল, তাহলে তোমাকে এটা শুধু ইনস্টল করে নিতে হবে বাই দিস npm install semantic UI. This is basically a UI module যার মধ্যে ওই বাটন, টেবিল, হ্যান ত্যান এইসবের স্ট্রাকচার দেওয়া আছে, এইসবের ক্লাস দেওয়া আছে, ওগুলোকে নিয়ে তুমি কাজ করতে পারো, রাইট? তো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউজ সিমেন্টিক ইউআই রিয়াক্ট, কোনো অসুবিধা নেই, ইউ ক্যান ইউজ দ্য নর্মাল HTML বাটন, যেভাবে আমরা বাটন তৈরি করি সেইভাবেই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কানেক্ট। কানেক্টটা এখানে একটা কম্পোনেন্ট ইম্পোর্ট হচ্ছে, দেখো ইম্পোর্ট কানেক্ট ফ্রম রিয়াক্ট হাইফেন রিডাক্স। এই কানেক্টের কাজটা কি? হোয়াট ইজ দ্য কানেক্ট টু? কানেক্টের কাজটা বুঝতে গেলে ইউ হ্যাভ টু কাম টু মাই নোটস। এখানে দেখবে কানেক্ট আমি লিখেছি, এই যে বেসিক্যালি কানেক্ট কি? কানেক্ট কম্পোনেন্টের কাজ হচ্ছে ও আমাদের এই কম্পোনেন্টটাকে রিডাক্স স্টোরের সাথে লিংক করবে, ঠিক আছে? কানেক্ট কম্পোনেন্ট উইল লিংক আওয়ার কম্পোনেন্ট উইথ দ্য রিডাক্স স্টোর। Connect is basically a predefined HOC component. ঠিক আছে, কানেক্ট হচ্ছে একটা প্রিডিফাইন্ড HOC কম্পোনেন্ট। কেন এটাকে HOC বলছি আপনি বলো তো? কমন টাস্ক কি করছে এখানে কানেক্ট? কারণ স্যার কানেক্ট কম্পোনেন্টটাকে নিচ্ছে অ্যাজ প্যারামিটার। হ্যাঁ, কমন টাস্কটা যেটা করছে হ্যাঁ। সেটা হচ্ছে কম্পোনেন্টটাকে রিডাক্স স্টোরের সাথে লিংক করা, এটাই কমন টাস্ক। হ্যাঁ, যখন যে কম্পোনেন্টটা দরকার, যখন যে কম্পোনেন্টটা তুমি ওকে পাঠাচ্ছ, যেরকম আমরা দেখেছিলাম HOC তে কি হয়, কোনো একটা কম্পোনেন্টকে যদি অ্যাজ আ প্যারামিটার পাঠানো যায়, সেই কম্পোনেন্টের উপরে ও কিছু একটা কমন টাস্ক করতে পারে, তাই তো? এটাই তো দেখেছিলাম HOC। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কানেক্টও কিন্তু ঠিক সেরকমই কাজ করছে। তুমি যখন যে কম্পোনেন্টটা ওকে পাঠাচ্ছ, ও কি করছে, ওই কম্পোনেন্টটাকে নিয়ে রিডাক্স স্টোরের সাথে লিংক করে দিচ্ছে। তাহলে এটা একটা কমন টাস্ক হলো তো সবার জন্য। ইয়েস স্যার। So that is why a connect কে আমরা বলছি it is a predefined HOC component. Okay, this is the reason কেন এটাকে HOC বলছে, এই জন্য এটাকে HOC বলছে, because ও একটা কমন টাস্ক কিন্তু পারফর্ম করছে, ঠিক আছে? এবারে কানেক্টটাকে কিভাবে তাহলে লিখতে হবে? তো তোমরা তো জানো, ইউ হ্যাভ সিন যে যখন আমরা HOC করেছিলাম তখন HOC কম্পোনেন্টটাকে আমরা ইয়ার কল করতাম, কোথায় করতাম? একদম নিচে। নিচে আমরা এক্সপোর্ট লিখতাম, ডিফল্ট লিখতাম, রাইট? লিখে তারপর আমরা HOC কম্পোনেন্টের নেমটা দিতাম, যার যে নাম ছিল। যে ব্র্যাকেটের মধ্যে আমরা কি করতাম? আমরা কম্পোনেন্ট নেমটাকে পাস করে দিতাম। এইভাবেই তো করতাম নাকি? মনে আছে তো সবার নিশ্চয়ই? তো এখানেও কিন্তু ঠিক সেটাই করতে হবে। यहाँ पे भी वही करना है, एक्सपोर्ट, उसके बाद डिफॉल्ट, नीचे आके उसके बाद तुमको लिखना होगा कनेक्ट, क्योंकि कनेक्ट इज योर HOC कंपोनेंट। এবার এই কানেক্টের মধ্যে আমাদের দুটো প্রিডিফাইন্ড আর্গুমেন্ট আছে যেটা আমাদের পাস করতে হয়। ইউ হ্যাভ टू सच प्रीडिफाइंड पैरामीटर्स যেটা আমাদেরকে পাস করতে হয়। उसमें से एक पैरामीटर का नेम है मैप स्टेट टू props, मैप स्टेट टू props, और सेकंड पैरामीटर का नेम है मैप dispatch to props। ঠিক আছে, এগুলো কেন লাগছে আমি বলছি, আই উইল টেল ইউ জাস্ট। একটা হচ্ছে ম্যাপ স্টেট টু প্রপস, একটা হচ্ছে ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস, এন্ড দেন উইদিন ব্র্যাকেট উই উইল রাইট দ্য কম্পোনেন্ট নেম। যে কম্পোনেন্টটাকে আমি লিংক করতে চাই, কম্পোনেন্টের নেমটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু কানেক্টটাকে কল করতে হয়। দেখো এখানে আমরা কানেক্টটাকে কল করেছি, দেখবে দেখো এক্সপোর্ট, ডিফল্ট, কানেক্ট, फिर मैप स्टेट टू प्रॉप्स, मैप डिस्पैच टू प्रॉप्स, काउंटर। काउंटर হচ্ছে কম্পোনেন্টের নেমটা। এখানেও আমরা কানেক্টটাকে কল করেছি, এক্সপোর্ট, ডিফল্ট, কানেক্ট, ম্যাপ স্টেট টু প্রপস, ডিসপ্লে। ডিসপ্লে ইজ দ্য কম্পোনেন্ট নেম। তাহলে এইভাবে কিন্তু কানেক্টটাকে ইউজ করতে হবে, ठीक है? बिकॉज इट इज अ HOC और इसके थ्रू हम लोग कंपोनेंट के साथ रिडक्स स्टोर को लिखते हैं, ঠিক আছে? এটা সব বুঝতে পেরেছো কানেক্টটা কি করছি?
হ্যালো, ইয়েস স্যার। কানেক্টটা বুঝেছো তো? আচ্ছা, তো এবারে তাহলে এখানে কানেক্ট কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করলাম আমরা। আর কি কি করছি? আরেকটা করছি হচ্ছে এখানে একটা হচ্ছে ইম্পোর্ট ইনক্রিজ কাউন্ট ডিক্রিজ কাউন্ট। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাকশন ক্রিয়েটার্স। আমরা যে অ্যাকশন ক্রিয়েটার্স গুলো বানিয়েছি ওই অ্যাকশন ক্রিয়েটার্স গুলোকে আমরা এখানে ইম্পোর্ট করলাম। কেন ওগুলো আমার লাগবে, তো ওগুলোকে আমরা ইম্পোর্ট করে রেখেছি। ইনক্রিজ কাউন্ট অ্যাকশন ক্রিয়েটার এন্ড ডিক্রিজ কাউন্ট অ্যাকশন ক্রিয়েটার। ঠিক আছে, কোথা থেকে ইম্পোর্ট করেছি? ডট ডট স্ল্যাশ অ্যাকশনস স্ল্যাশ কাউন্টার। অ্যাকশনস এর মধ্যে যে কাউন্টার ফাইলটা রয়েছে সেইটা থেকে আমরা ইম্পোর্ট করলাম দুটো অ্যাকশন ক্রিয়েটরকে, ইনক্রিজ কাউন্ট অ্যাকশন ক্রিয়েটর এন্ড ডিক্রিজ কাউন্ট। ওকে, আচ্ছা, এবারে এখানে আরেকটা জিনিস ইউজ হয়েছে, সেটা হচ্ছে বাইন্ড অ্যাকশন ক্রিয়েটরস। তো এই বাইন্ড অ্যাকশন ক্রিয়েটরটা কি? এটাও কিন্তু এক ধরনের প্রি ডিফাইন্ড কম্পোনেন্ট যেটা আমরা ইউজ করি ফ্রম রিডাক্স। আচ্ছা, এই বাইন্ড অ্যাকশন ক্রিয়েটরটা আমাদের কোথায় লাগছে সেটা আমরা একটু পরে বলছি। ওকে, আই উইল জাস্ট আফটার সাম টাইম। আচ্ছা, তাহলে এবার এখানে আমাদের কাজ কি? আমাদের এখানে এবার কাজ হচ্ছে উই হ্যাভ টু ক্রিয়েট দ্য কম্পোনেন্ট। তো এখানে দেখো আমরা ক্লাস কাউন্টার এক্সটেন্স কম্পোনেন্ট করে একটা কাউন্টার ক্লাস ক্রিয়েট করলাম। এবার এইখানটায় আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিফাইন দ্য টু টেকনিক্যাল টার্মস। কি কি? একটা হচ্ছে ম্যাপ স্টেট টু প্রপস, একটা হচ্ছে ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস। এবার এইগুলো কি করছে বেসিক্যালি, কেন আমরা এগুলোকে ডিফাইন করছি? ঠিক আছে, তো এবার এটা বল। তো এখানে দেখবে ইউ সি डेफिनेशनটা দেওয়াই আছে, এই যে मैप स्टेट टू प्रॉप्स और यहाँ पे तुम्हारा लिखा है मैप डिस्पैच। এবার এটা কি করছে সেটা বুঝতে হবে। ওকে, তো ধরো সাপোজ এটা আমার একটা রিডাক্স স্টোর আছে। রিডাক্স স্টোরে আমি একটা এরকম স্টেট নিয়েছি। এই স্টেটটার মধ্যে সাপোজ এটা একটা স্টেট আছে আমার, এই স্টেটটার মধ্যে আমরা নিয়েছি সাপোজ নেম, আইডি and count. Okay, name, ID and count. এবারে এখানে আমার কম্পোনেন্টটা আছে, কম্পোনেন্ট ইজ কাউন্টার। তো এই কাউন্টার ডট জেএস এই কম্পোনেন্টের রিডাক্স স্টোর থেকে কোন কোন স্টেট গুলো লাগবে? ওর কি নেম আইডি লাগবে? লাগবে কোনো না কাজে? স্যার, শুধু কাউন্ট লাগবে। শুধু কাউন্টটা লাগবে। ওর কিন্তু নেমটাও লাগবে না, ওর কিন্তু আইডিটাও লাগবে না। কেন কি? রিডাক্স স্টোরের মধ্যে তো অনেক স্টেটই থাকতে পারে। রিডাক্স স্টোর হচ্ছে একটা सेंट्रलाइज्ड स्टोरेज। ओके, रिडक्स स्टोर एक सेंट्रलाइज्ड स्टोरेज है। तो रिडक्स स्टोर में हमारा बहुत सारे स्टेट वेरिएबल हो सकता है, কিন্তু আমরা যখন একটা কম্পোনেন্ট বানাচ্ছি সেই কম্পোনেন্টটা রিডাক্স স্টোর থেকে, তো এমন নয় যে যত স্টেট ভেরিয়েবল আছে সবকিছু দরকার না, ওর শুধু সেইগুলো দরকার যেগুলো ও নিজের কম্পোনেন্টটা ইউজ করবে। যেরকম কাউন্টার ডট জেএস, এটা মিউট করে দেবে, হ্যাঁ কারো সাউন্ড আসছে, थोड़ा म्यूट कर देना, किसी का साउंड आ रहा है। তো কাউন্টার ডট জেএস ওর মেইনলি দরকার হচ্ছে শুধু কাউন্টার, ওর তো আর অন্য কিছু লাগছে না। তাহলে ও যেহেতু শুধু কাউন্টটা দরকার পড়ছে, তাহলে ওকে সেইভাবে রিডাক্স স্টোরকে তো বলতে হবে যে আই ওয়ান্ট অনলি দিস কাউন্ট। তাহলেই কি করবে রিডাক্স স্টোর? ওকে এই কাউন্টের ভ্যালুটাই শুধু পাস করবে, অন্যগুলো করবে। তো তাহলে এটা আমরা কোথায় বলি? এইটাই আমরা স্পেসিফাই করে দিই ইন দিস টার্ম, যেটাকে বলে ম্যাপ স্টেট টু প্রপস। ঠিক আছে, তাহলে ম্যাপ স্টেট টু প্রপস আমরা কি করছি? উই উইল স্পেসিফাই the state variable which is needed for the, ঠিক আছে?
কম্পোনেন্টের জন্য যেটা দরকার সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। কোথায় করব? ম্যাপ সেট টু প্রপস। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা এরকম এক্সাম্পল যে when you go to the shop, শপে তো অনেক জিনিস থাকে, তো তুমি যদি শপকিপারকে না বলো যে তোমার কোনটা দরকার, সে তোমাকে দিতে পারবে? দিতে পারবে কি? नो ना निश्चित पारबे ना। नो वो तो सर আমাদেরকে तो बोलता है, हम लोगों को तो बोलना पड़ेगा ना कि भाई मुझे ये चीज चाहिए, तब जाके वो तुमको ये दे सकता है। तो यहाँ भी तो वैसा ही कॉन्सेप्ट है। रिडक्स स्टोर भी तो एक शॉप के तरह ही है जहाँ पे बहुत सारे स्टेट है। तो अगर तुम उसको नहीं बोलते हो कि भाई मुझे ये वाला स्टेट चाहिए, तो वो तुमको कैसे देगा उस स्टेट का वैल्यू? तो সেটা আমরা কোথায় মেনশন করি? সেটা আমরা মেনশন করি ম্যাপ স্টেট টু প্রপস। ঠিক আছে, আর मैप डिस्पैच टू प्रॉप्स এর মধ্যে কি করি? रिडक्स स्टोर में जैसे बहुत सारे स्टेट होता है, वैसे रिडक्स स्टोर में बहुत सारे एक्शन क्रिएटर्स भी होता है। ঠিক আছে, অ্যাকশন ক্রিয়েটরস তো অনেক হতে পারে, যেমন ধরো ইনক্রিজ কাউন্ট, ডিক্রিজ কাউন্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, পেজ, হ্যাঁ, अपडेट, हेल्थ एंड देयर सो मेनी एक्शन क्रिएटर्स हो सकता है रिडक्स स्टोर में, क्योंकि उसमें बहुत सारे एक्शंस हो रहा है रिड्यूसर में। तो जितना एक्शंस हो रहा है रिड्यूसर में उतना ही एक्शन क्रिएटर्स होना चाहिए। তো এবার এতগুলো অ্যাকশন ক্রিয়েটরের মধ্যে তোমার কম্पोनेंटेর নিশ্চয়ই সবকটা অ্যাকশন ক্রিएटर लगते हैं। जैसे कि मान लो कि मेरा कंपोनेंट अगर counter.js है, तो उसमें मुझे सिर्फ 2 एक्शन क्रिएटर चाहिए। एक है तुम्हारा इंक्रीज काउंट एक्शन क्रिएटर और दूसरा है तुम्हारा डिक्रीज काउंट एक्शन क्रिएटर, है ना। ये 2 एक्शन क्रिएटर छोड़ के बाकी कोई एक्शन क्रिएटर तो मुझे काउंटर के लिए नहीं चाहिए ना। तो তাহলে এটাকেও তো আমাকে স্পেসিফাই করতে হবে, इसको भी तो स्पेसिफाई करना पड़ेगा ना कहीं पे कि कौन सा एक्शन क्रिएटर तुमको लेना है। तो वो हम लोग कहाँ पे स्पेसिफाई करेंगे? वो हम लोग स्पेसिफाई करेंगे मैप डिस्पैच टू प्रॉप्स, इसके अंदर। ठीक है, मैप डिस्पैच टू प्रॉप्स, इसके अंदर हम लोग वो एक्शन क्रिएटर को स्पेसिफाई कर देंगे कि कौन सा एक्शन क्रिएटर तुझे चाहिए। और वो स्पेसिफाई करने के लिए एक सिंटैक्स हम लोग फॉलो करते हैं। वो सिंटैक्स क्या होता है वो यहाँ पे एक बार मैं बोल देता हूँ। সিনট্যাক্সটা যেটা ফলো করি অ্যাকশন ক্রিয়েটরের জন্য স্পেসিফাই করতে গেলে সেটা হচ্ছে কোথায় গেল এসে, সেটা হচ্ছে আমরা ওখানে ইউজ করতে হয় हम लोग के कंपोनेंट यूज करना पड़ता है। कंपोनेंटটার নেম হচ্ছে বাইন্ড অ্যাকশন ক্রিয়েটরস। কেন কি এখানে যে আর্কিটেকচারটা তোমরা দেখেছিলে, ये वाला आर्किटेक्चर में একটা জিনিস লক্ষ্য করেছো আই থিংক সবাই, যে এখানে একটা ডিসপ্যাচ অবজেক্টের সাথে আমাকে কিন্তু অ্যাকশনস গুলোকে বাইন্ড করতে হবে। এই যে অ্যাকশনস গুলো আমি পারফর্ম করব, ইনক্রিজ কাউন্ট, ডিক্রিজ काउंट, সেগুলোকে পারফর্ম করাতে গেলে प्रॉपर्ली उसको परफॉर्म अगर कराना है तो वो एक्शंस को तुमको डिस्पैच के साथ बाइंड करना पड़ेगा। अगर तुम उसको डिस्पैच के साथ बाइंड नहीं कर सकते तो तुम उसको इम्प्लीमेंट भी नहीं कर सकते। ओके, so what we will do, we have to bind those action creator with dispatch। और সেই বাইন্ডটা তুমি কোথায় করবে, कहाँ पे करोगे बाइंड? बाइंड करने के लिए तुमको यूज करना होगा ये वाला कंपोनेंट जिसका नेम है बाइंड एक्शन क्रिएटर। देखो नामটাই তুমি দেখলে বুঝতে পারবে, बाइंड एक्शन क्रिएटर মানে एक्शन क्रिएटर গুলোকে বাইন্ড করছে। ঠিক আছে, कैसे करते हैं? सिंटैक्स क्या है? सिंटैक्स है ये बाइंड एक्शन क्रिएटर विद इन ब्रैकेट, सबसे पहले विद इन कर्ली ब्रेस वी हैव टू राइट द एक्शन क्रिएटर नेम्स, কমা দিয়ে we have to write the dispatch object। ঠিক আছে, এই সিনট্যাক্সটা ফলো করে ওই অ্যাকশন ক্রিয়েটর গুলোকে বাইন্ড করতে হবে। আর সেটা কোথায় লিখতে হবে? इसी को हम लोगों को लिखना पड़ेगा in your map dispatch to props। मैप dispatch to props पे तुमको इसको लिखना पड़ेगा। ঠিক আছে, তাহলে ম্যাপ স্টেট টু প্রপস আর ম্যাপ ডিসপ্যাচ টু প্রপসটা নিয়ে কোনো কনফিউশন আর আছে কি কারোর? যদি থাকে আবার বল, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন টেল মি। এনিবডি? मैप स्टेट टू प्रॉप्स টা একবার বলবেন।
আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। আচ্ছা ওকে, বাকিদের রেস্ট অল। স্যার বুঝতে পেরেছি মোটামুটি, মানে স্যার ম্যাচ স্টেট টু প্রপস তো ওইটাই যে স্পেসিফাই করে দেবে যে আমার কোন প্রপসটা লাগবে, আর ডিসপ্যাচটা হচ্ছে কোন কোন অ্যাকশনটা লাগবে, প্রপসটা লাগবে না, কোন প্রপসটা লাগবে না, কোন স্টেটটা লাগবে। কোন Props স্টেটটা আমাদের লাগবে, সরি স্যার, হ্যাঁ কোন স্টেটটা লাগবে, আর ডিসপ্যাচটা হচ্ছে কোন মানে অ্যাকশনটা লাগবে, কোন অ্যাকশন অ্যাকশন স্ট্যাটাস গুলো লাগবে। একদম বেসিক্যালি এটাই। দেখো ম্যাপ স্টেট টু প্রপসটা কি করছে, আমি কি বললাম যে তুমি রিডাক্স স্টোরের মধ্যে তোমার অনেকগুলো স্টেট আছে, শুধু তো তোমার একার কম্পোনেন্টটা রিডাক্স স্টোরে চলছে না, এরকম তো অনেক কম্পোনেন্ট চলছে। তো প্রত্যেকটা কম্পোনেন্টে যে যে স্টেট গুলো দরকার সমস্ত স্টেট তো আমি রাখবো রিডাক্স স্টোরে নাকি। এবার তোমার কম্পোনেন্টটাতে সেই সব স্টেট দরকার পড়বে না রিডাক্স করতে। তোমার যে যে স্টেট গুলো দরকার সেটা তো তোমাকে কোনো একটা স্পেসিফাই করতে হবে, নাহলে তোমার রিডাক্স স্টোর বুঝবে কি করে যে তোমাকে কোন কোন স্টেটের ভ্যালু পাঠাবে। তো তোমাকে সব ভ্যালু পাঠিয়ে দিতে হবে, সেটা তো আদৌ তোমার কোনো ইয়েতে লাগবে না, কাজে লাগবে না। তো সেটা তো তোমাকে বলে দিতে হবে যে আমি এই স্টেটের ভ্যালুগুলো আমার দরকার, তুমি আমাকে এই স্টেটের যে ভ্যালুগুলো যখনই আপডেট হবে তুমি আমাকে এই স্টেটের ভ্যালুগুলো পাঠাবে। তো সেটা তুমি কোথায় বলবে, সেটা বলার জন্য তোমাকে এই পার্টিকুলার প্রপার্টিটা ইউজ করতে হবে যার নাম হলো ম্যাপ স্টেট টু প্রপস। আর ম্যাপ ডিসপ্যাচ টু প্রপসটা হচ্ছে অ্যাকশন ক্রিয়েটর গুলোর জন্য, মানে যেগুলো আমি পাবো সেগুলোকে বাইন্ড করে দেবো। হ্যাঁ যে যে অ্যাকশন ক্রিয়েটর গুলো তোমার দরকার, কারণ ওখানে তো অনেক অ্যাকশন ক্রিয়েটর আছে, তোমার যেগুলো দরকার সে অ্যাকশন ক্রিয়েটর গুলোকে তুমি কি করবে, ডিসপ্যাচের সাথে বাইন্ড করবে। সেটা দেখবে এখানে যে আর্কিটেকচারটার মধ্যেই বলা আছে অ্যাকশন গুলো বাইন্ড হচ্ছে ডিসপ্যাচের সাথে হয়ে, কিন্তু তারপর ওটা রিডিউসারের কাছে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। হ্যাঁ বলো। ওই যে অ্যাকশন ইনক্রিমেন্ট অ্যাক্সেস ডিক্রিমেন্ট যেগুলো আছে ওগুলো তো স্যার ওই ম্যাপ স্টেট টু প্রপসের মধ্যে পড়ছে, মানে ইনক্রিজ একদম 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 ঠিক। ইনক্রিজ কাউন্ট ডিক্রিজ কাউন্ট যে অ্যাকশন ক্রিয়েটর গুলো আছে ওগুলো আমাদের ম্যাপ স্টেট টু প্রপসের মধ্যে পড়ছে। ওগুলোকেই স্যার আমি ওই ডিসপ্যাচের সাথে বাইন্ড করার জন্য ম্যাপ একদম একদম ডিসপ্যাচের সাথে এগুলোকে বাইন্ড করবে, আর সেই কাজটা করার জন্য তোমাকে ইউজ করতে হবে বাইন্ড অ্যাকশন ক্রিয়েটরস। তো ওই করবে তোমার, ঠিক আছে। তো দেখো এখানে আমরা সেটাই করেছি। এখানে ম্যাপ স্টেট টু প্রপসটা আমরা লিখলাম, তার মধ্যে এখানে বেসিক্যালি ইটস অ্যারো ফাংশন। তো এখানে একটা অ্যারো ফাংশন আমাকে লিখে দিতে হয়েছে, সেখানে আমরা এখানে স্টেট অবজেক্ট নিলাম, আর এই অ্যারো ফাংশনের মধ্যে আমরা বেসিক্যালি রিটার্ন করছি কি, রিটার্ন করছি কাউন্ট কোলন দিয়ে স্টেট ডট কম। তার মানে ও কি হবে না, যে কাউন্টের যে ভ্যালুটা পাবে রিডাক্স স্টোর থেকে সেইটাকে এই কাউন্টের মধ্যে এসে ওটাকে স্টোর করবে, করে আলটিমেটলি আমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস এর মধ্যে আমরা এখানেও একটা অ্যারো ফাংশন ডিফাইন করলাম। হ্যালো, হ্যাঁ ভয়েস পাচ্ছ তো? হ্যাঁ স্যার ভয়েস পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো এখানেও আমরা একটা অ্যারো ফাংশন ডিফাইন করলাম, এখানে আমরা কি লিখলাম, ডিসপ্যাচ অবজেক্ট। এই ডিসপ্যাচ অবজেক্টের মধ্যে এখানটা রিটার্ন করা হচ্ছে কি, বাইন্ড অ্যাকশন ক্রিয়েটরস, যেটা বললাম। বাইন্ড অ্যাকশন ক্রিয়েটরস এর মধ্যে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কি করলাম, অ্যাকশন ক্রিয়েটরের নেমস গুলোকে যেগুলো যেগুলো আমার দরকার সেগুলো আমি এখানে নোট করলাম, আর এইখানটায় ডিসপ্যাচ অবজেক্টটাকে পাস করলাম। তাহলে ও কি করলো, এই অ্যাকশন ক্রিয়েটরস গুলোকে ডিসপ্যাচ অবজেক্টের সাথে লিংক করে দিল বা বাইন্ড করে দিল, করে আলটিমেটলি সেগুলো পাঠিয়ে দিল টু ইয়োর রিডাক্স স্টোর। স্যার ওই অ্যাকশন ক্রিয়েটর যে নেম গুলো এগুলো স্যার প্রি ডিফাইন্ড তো? না প্রিডিফাইন কেন, এই যে আমরা এখানে ইম্পোর্ট করেছি না, এই যে ইম্পোর্ট আচ্ছা করলে তুমি যা লিখবে, মানে এখানে কোনো কিছুই প্রিডিফাইন না, ঠিক আছে। অ্যাকশন ক্রিয়েটরের নাম তুমি যা দেবে সেটাই তোমাকে ইম্পোর্ট করতে হবে, মানে যেটা আমি নাম দেবো সেটাই ইম্পোর্ট হবে, তাই তো? হ্যাঁ যেটা নাম দেবে ওটাই ইম্পোর্ট হবে, বুঝতে পারছি। ওকে। একদম প্রিডিফাইন্ড এখানে কিছু রকম নেই যে এটা প্রিডিফাইন্ড ওটা প্রিডিফাইন্ড, এরকম কোনো ব্যাপার না। তুমি অ্যাকশন মেকার গুলো যেগুলো সেগুলো হচ্ছে আমার নিজের তৈরি, আর বাইন্ড যে বা স্টেট টু প্রপস ওগুলো হচ্ছে প্রিডিফাইন্ড, কানেক্ট প্রিডিফাইন্ড। এক্স্যাক্টলি এইগুলো প্রিডিফাইন্ড, কানেক্টটা প্রিডিফাইন্ড, তারপরে এই যে বাইন্ড অ্যাকশন ক্রিয়েটর প্রিডিফাইন্ড, মানে যেগুলো এখানে ইম্পোর্ট করছি বেসিক্যালি সেগুলো কিন্তু সবই প্রিডিফাইন্ড। বুঝতে পেরেছি। এটা প্রিডিফাইন্ড, কানেক্ট প্রিডিফাইন্ড, এটা প্রিডিফাইন্ড কারণ এটা তো আমি যে মেথড লিখছি ওটাকে ইম্পোর্ট করছি, তো এটা প্রিডিফাইন্ড, ঠিক আছে।
এইবার এখানটায় চলে আসো, এখানটায় এবার চলে আসছি রেন্ডার পার্টে। রেন্ডার পার্টে আমার তো খুব একটা কিছু কাজ নেই, জাস্ট উই হ্যাভ টু ক্রিয়েট দ্য টু বাটনস, একটা প্লাস একটা মাইনাস। প্লাস বাটনের সাথে অন ক্লিক হচ্ছে, অন ক্লিকে কি করছে ও দিস ডট প্রপস ডট ইনক্রিজ কাউন্ট বলে যে অ্যাকশন ক্রিয়েটারটা আছে সেটাকে হিট করছে। আর মাইনাস বাটনে কি হচ্ছে দিস ডট প্রপস ডট ডিক্রিজ কাউন্ট অ্যাকশন ক্রিয়েটারকে হিট করছে। আছে তোমরা তো এখানটায় হচ্ছে একটা কিছু একটা বলছে, জাস্ট আ মিনিট, আমার হেডফোনে কোনো প্রবলেম হচ্ছে না, চার্জ কমে গেছে, জাস্ট আ মিনিট। ও 20% চার্জ আছে হেডফোনে। ওকে, একটু ওয়েট করো, আমি একটু হেডফোনটা চেঞ্জ করতে হবে, আমার এখানে চার্জ কমে গেছে হেডফোনটা। জাস্ট আ মিনিট, আমি এটা একটু ডিসকানেক্ট করে আমি অন্য হেডফোনে কানেক্ট করছি। Okay, sir. জাস্ট একটু দাঁড়াও তো, এটা আমাকে বারবার ধরে ওয়ার্নিং দিচ্ছে হেডফোন থেকে। জাস্ট তো এবার এখানে হয়তো তোমরা একটা জিনিস দেখছো কি করছে, ইনক্রিজ কাউন্টেড যে অ্যাকশন ক্রিয়েটার আছে সেটা ডিক্রিজ কাউন্ট অ্যাকশন ক্রিয়েটার কি করছে, এখান থেকে অ্যাকশন টাইপটাকে স্পেসিফাই করে দিচ্ছে। সেই অ্যাকশন টাইপটা গিয়ে আলটিমেটলি কোথায় হিট করছে, ওটা হিট করছে টু দিস কাউন্টার রিডিউসার। কাউন্টার রিডিউসার এখানেও সুইচ করে চেক করে নিচ্ছে, ডিক্রিজ কাউন্ট অ্যাকশন টাইপ হলে কাউন্টের ভ্যালুটাকে -1 ডিক্রিমেন্ট করছে, ডিক্রিমেন্ট করে স্টেটটাকে আপডেট করে দিচ্ছে ডিডাক্ট স্টোরে। আর সেখান থেকে আমাদের এই কাউন্টার ডট জেএস যে কম্পোনেন্ট আছে ও এই ভ্যালুটা তোমাকে। তাহলে এটা বুঝতে পেরেছো এভরিবডি, কাউন্টার ডট জেএস কম্পোনেন্টটা ক্লিয়ার ফ্লোটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবারে একই রকম ভাবে ইউ হ্যাভ অ্যানাদার কম্পোনেন্ট কল ডিসপ্লে। তাহলে এবার আমাকে একটা কথা বলো তো, এই যে ডিসপ্লে কম্পোনেন্টটার মধ্যে আমার কি ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস এর কোনো দরকার আছে এখানে ডিফাইন করা? কেন কি ডিসপ্লে করব একদম ওটাতে শুধু আমরা ডিসপ্লে করব, ওখানে কিন্তু ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস এর আমার কোনো রিকোয়ারমেন্ট নেই। শুধু স্টেটটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, শুধু স্টেটটাকে আমাকে স্পেসিফাই করে দিলেই ওখানে কাজ চলবে।
কেন ওখানে তো আমি কিছু অ্যাকশনস করছি না। আর অ্যাকশনস যদি না করি তাহলে আমার ম্যাপ ইয়ে তো ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস এর তোমার কোনো কাজও থাকছে না। তো ন্যাচারালি তাহলে আমি যখন এখানে ডিসপ্লে কম্পোনেন্টটা তৈরি করলাম, তো এখানটা তুমি দেখতে পারবে এখানে কিন্তু শুধুমাত্র আমরা ইউজ করলাম ম্যাপ স্টেট টু প্রপস, আমরা কিন্তু ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস কিন্তু ইউজ করছি না, বিকজ ওটা আমাদের এখানে কোনো দরকারই পড়ছে না। উই ডোন্ট নিড দিস। ঠিক আছে, আমরা কিন্তু শুধুমাত্র ইউজ করছি ম্যাপ স্টেট টু প্রপস, উই আর নট ইউজিং ম্যাপ ডিসপ্যাচ টু প্রপস। ঠিক আছে, আর এখানটায় আমরা দিস ডট প্রপস ডট কাউন্ট যে কারেন্ট যে ভ্যালুটা আসছে এর থেকে আমার রিডাক্স স্টোর থেকে, সেই ভ্যালুটাকে এখানটায় ডিসপ্লে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কাউন্টার ডট জেএস আর ডিসপ্লে ডট জেএস টা নিয়ে কোনো অসুবিধা আছে কারণ? এনিবডি হ্যাজ এনি ডাউট ইন আন্ডারস্ট্যান্ডিং? বুঝে গেছো? আচ্ছা, নাও আমাদের এবার তাহলে সবকিছু হয়ে গেছে, একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে উই হ্যাভ টু ক্রিয়েট দ্য রিডাক্স স্টোর। রিডাক্স স্টোরটা আমরা এখনো ক্রিয়েট করিনি, সো উই হ্যাভ টু ক্রিয়েট আর উই হ্যাভ টু জেনারেট দ্য রিডাক্স স্টোর। তাহলে रिडक्स स्टोर टा कोথায় जनरेट করব? रिडक्स स्टोर हम लोग जनरेट करेंगे app.js के अंदर। তো দিস ইজ আওয়ার app.js। এবার रिडक्स स्टोर বানাতে গেলে আমাদের একটা কম্পোনেন্ট ইউজ করতে হয়, প্রিডিফাইন্ড কম্পোনেন্ট। ওই কম্পোনেন্টটার নেম হচ্ছে ক্রিয়েট স্টোর। তাহলে এখানে দেখো আমরা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট ক্রিয়েট স্টোর ফ্রম রিডাক্স। ঠিক আছে, তাহলে ক্রিয়েট স্টোরের ডেফিনেশনটা আমরা দেখবে এখানটায় মেনশন করে রেখেছি। ইউ ক্যান সি আই হ্যাভ ডিফাইন্ড হিয়ার। এখানে দেখবে লেখা আছে ক্রিয়েট স্টোর, এই যে ক্রিয়েট স্টোর এখানে ডিফাইন করা আছে, এই যে দেখো ক্রিয়েট স্টোর, দিস ইজ আ প্রিডিফাইন্ড ফাংশন which will create the Redux store for our application as we need to pass the reducer name as the parameter to this function। ঠিক আছে, তাহলে ক্রিয়েট স্টোরে যখন আমরা রিডাক্স স্টোরটা তৈরি করব ক্রিয়েট স্টোর দিয়ে, তখন ক্রিয়েট স্টোরের নেমটা পাস করতে হবে। কেন কি আমি বলেছিলাম এই আর্কিটেকচারটাতে আমরা বলেছিলাম যে যখনই কোনো রিডাক্স স্টোর আমরা তৈরি করি তার সাথে সবসময় একটা রিডিউসার কানেক্টেড থাকে। কেন কি রিডিউসার সাথে তাহলে রিডাক্স স্টোরে কোনো রকম তুমি আপডেটের কাজ করতে পারবে না। কেন কি রিডাক্স হেডফোনের সাউন্ডটা শোনা যাচ্ছে না ঠিকঠাক, মাঝে কেটে হ্যাঁ যাচ্ছে। স্যার, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা, ওটা তাহলে হেডফোনের জন্য না, ওয়াইফাই হবে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, এবার শোনেন। ওটা ইয়ের জন্য, ওয়াইফাই এর জন্য হবে, ওটা হেডফোনের প্রবলেম। আচ্ছা, তো যাই হোক, তো তাহলে এখানে রিডিউসারটাকে আমাদের কানেক্টেড করতে হচ্ছে উইথ দ্য রিডাক্স স্টোর। তো তাহলে সেই মতো আমি যখন এখানে স্টোরটা তৈরি করছি, ক্রিয়েট স্টোরের মধ্যে আমাকে রিডিউসারের নেমটাকে পাস করতে হবে। আর একটা স্টোর যখন তৈরি হবে সেখানে আমরা কিন্তু একটাই রিডিউসার পাস করি, একটা স্টোরের সাথে কিন্তু মাল্টিপল রিডিউসার কখনোই থাকে না। ঠিক আছে, তুমি যদি দুটো স্টোর তৈরি করো তোমাকে দুটো রিডিউসার বানাতে হবে। ঠিক আছে, একটা রিডিউসারগুলোকে একটার মধ্যে কম্বাইন করে দিতে হবে। হ্যাঁ, একটা স্টোরের সাথে একটাই রিডিউসার যাবে, মানে এরকম হবে না যে একটা স্টোরের সাথে আমি মাল্টিপল রিডিউসার রাখবো, ওটা কিন্তু কখনোই তুমি করতে পারবে। একটা স্টোরের সাথে একটা রিডিউসার। হ্যাঁ, এবার তুমি একটাই রিডিউসারকে অনেকগুলো স্টোরে যদি লিংক করতে চাও করতে পারো, কিন্তু সেটা আমার মনে হয় দ্যাট ইজ নট এট অল লজিক্যাল। কেন আমি যখন রিডিউসার একটাই ইউজ করব তখন আমি কেন সেটাকে মানে মাল্টিপল স্টোরের সাথে লিংক করতে যাবো, তাই না? তো দ্যাট ইজ ওয়াই রিডিউসার ইজ স্পেসিফিক টু আ স্টোর। ওকে, তাহলে এখানে রিডিউসারটাকে ইম্পোর্ট করেছি, কম্পোনেন্ট গুলোকে ইম্পোর্ট করেছি, দেখতে পাচ্ছ কাউন্টারটা ইম্পোর্ট করেছি, ডিসপ্লেটা ইম্পোর্ট করেছি। ওকে, রিডাক্স স্টোরটা এখানটায় জেনারেট করলাম, কনস্ট্যান্ট স্টোর ইজ ইকুয়াল টু ক্রিয়েট স্টোর, তার মধ্যে কাউন্টার রিডিউসারটা দিয়ে দিলাম। তাহলে আমার স্টোরটা এখানে জেনারেট হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। এইটুকু করলেই তোমার স্টোর জেনারেট হয়ে যাবে। এরপর তোমার কাজ কি? এরপর কাজ হচ্ছে এই যে কম্পোনেন্ট গুলো তৈরি করলে কাউন্টার বা ডিসপ্লে, এই কম্পোনেন্ট গুলোকে আমাকে এবার রেন্ডার করতে হবে। কেন কি আমি যতক্ষণ না কম্পোনেন্ট গুলোকে রেন্ডার করব টিল দ্যাট আই ওন্ট বি এবল টু অ্যাক্সেস, তাই না?
তো রেন্ডারটা কিভাবে করতে হয় দেখো, রেন্ডারটা করতে গেলে এখানে আর একটা কম্পোনেন্ট ইউজ করতে হয়। দ্য নেম অফ দ্যাট কম্পোনেন্ট ইজ প্রোভাইডার। এই যে প্রোভাইডার, ঠিক আছে। প্রোভাইডারের এখানে ডেফিনেশন আমি লিখে দিয়েছি, চেক করে নেবে। দিস ইজ দ্য ডেফিনেশন। কি লেখা আছে? দিস কম্পোনেন্ট মেক্স দ্য রিডাক্স স্টোর অ্যাভেলেবল টু এনি nested components that need to access the Redux store. ঠিক আছে, তাহলে যখনই কোনো মাল্টিপল কম্পোনেন্টস রিডাক্স স্টোর কে নিয়ে কাজ করছে, মোর দ্যান ওয়ান কম্পোনেন্টস রিডাক্স স্টোর কে নিয়ে কাজ করছে, তখন আমাদের কি দরকার পড়বে? উই নিড দ্য প্রোভাইডার। প্রোভাইডারের মধ্যে উই হ্যাভ টু স্পেসিফাই দ্য স্টোর নেম। ওখানে আমাদেরকে স্টোর নেমটা দিতে হয়, মানে জিনিসটা এইভাবে আমরা লিখি। To see the syntax of provider, কিভাবে লিখি? প্রথমে লিখতে হয় প্রোভাইডার, প্রথমে তো এটাকে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করার পর এখানে লিখতে হয় প্রোভাইডার, এখানে প্রোভাইডার ট্যাগটাকে ক্লোজ করতে হয়, আর এইখানে প্রোভাইডারের মধ্যে লিখতে হয় একটা স্টোর। ঠিক আছে, লিখে এইখানটা স্টোরের নামটাকে পাস করতে হয়, যে স্টোরটা তুমি লিখতে চাও। তারপরে এর ভেতরে কম্পোনেন্ট নেম গুলো দিয়ে দিতে হয়, যে যে কম্পোনেন্ট গুলো তুমি রান করাতে চাও। You have to pass the name like this. আচ্ছা, তো এইভাবে আমরা বেসিক্যালি রেন্ডার করব। এখানে দেখো সেটাই করেছি। এখানে প্রথমে ইম্পোর্ট করে নিয়েছি প্রোভাইডারটাকে, তারপরে যেখানটায় আমরা লিখলাম প্রোভাইডার স্টোর, স্টোর দিয়ে এখানে স্টোরের নেমটা দিলাম যেটা এখানে দিয়েছি, এখানে ক্লোজ করেছি প্রোভাইডারটা, আর এখানটা কি করলাম? এখানে কাউন্টার আর ডিসপ্লে দুটো কম্পোনেন্টকে রেন্ডার করলাম, বাস। তাহলেই আমার পুরো জিনিসটা কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো কোডের ফ্লোটা। তো এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে কি কি করতে হলো আমাদের? এভরিবডি গট দিস? বুঝেছো? তাহলে আরেকবার আমি, হ্যাঁ একবার দেখতে হবে ভালো করে সবাইকে। তো আমি আরেকবার একটু জাস্ট জিসটা বলছি, ভালো করে জাস্ট गो थ्रू इट। एक्शंस দিয়ে আমরা স্টার্ট করলাম। एक्शंस के अंदर हम लोगों ने क्या बनाया? index.js, যেখানে আমরা অ্যাকশন টাইপস গুলো আলাদা আলাদা করে স্পেসিফাই করলাম। দেন we have created counter, কাউন্টারে আমরা কি করলাম? অ্যাকশন ক্রিয়েটার্স গুলো তৈরি করলাম। দেন we have created the reducer, রিডিউসারে আমরা অ্যাকশন টাইপ ওয়াইজ কি কি কাজ করব সেগুলো লিখলাম। দেন we have gone to the components, components এর মধ্যে আমরা কাউন্টার আর ডিসপ্লে দুটো কম্पोनेंट তৈরি করলাম। एंड अल्टीमेटली we have gone to the app.js, जहां पे हम लोगों ने Redux स्टोर को बनाया और Redux स्टोर के थ्रू हम लोगों ने कंपोनेंट को रेंडर किया। তো এইভাবে পুরো আর্কিটেকচারটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, তো ইজ ইট ক্লিয়ার? বুঝেছো তো? মানে যে তোমাদের আইডিয়াটা ছিল না ডিডাক্সের, আই থিংক দ্যাট ইজ ক্লিয়ার। আইডিয়া ইজ ক্লিয়ার। নাও ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কোড। সবাই ভালো করে কোডটা স্টাডি করবে। আমি তোমাদের সবকিছু যা যা দরকার সবকিছু অ্যাড করে দিচ্ছি ক্লাসরুমে, তোমরা ভালো করে কোডটা দেখবে। আচ্ছা, मैं क्या करूंगा আমি বলে দিই। সেটা হচ্ছে আমি যেমন তোমাদের ওই আগের এগুলো দিয়েছিলাম না জিপ করে, এটা ওইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, এই যে থার্ড অ্যাপটা দেখছো, এই থার্ড অ্যাপটা আমি তোমাদের জিপ করে দিয়ে দেবো। उसमें तुम्हारा नोड मॉड्यूल्स फोल्डर नहीं रहेगा। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু আনজিপ দ্য ইয়ে কোড, আনজিপ করে ওটাকে ইউ উইল গো টু ইউর ওয়ার্কস্পেস, কপি দ্যাট ফোল্ডার টু দ্য ওয়ার্কস্পেস এন্ড রান npm ইনস্টল। npm ইনস্টলটা রান করে নেবে, তাহলে নোড মডিউলস ফোল্ডারটা জেনারেট হয়ে যাবে, তারপরে npm স্টার্ট। ঠিক আছে, এটা করলে তোমার অ্যাপ্লিকেশনটা চলবে। তারপরে তোমরা ভালো করে কোডের ফ্লোটা সবাই দেখবে। কোড কা ফ্লো কো সমঝো। ঠিক আছে, কোডের ফ্লোটা যদি একবার বুঝতে পারো ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। ওকে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোড ফ্লো। কোডের ফ্লোটা বুঝতে হবে যে কোন কম্পোনেন্টে যাচ্ছে, কোথায় কখন রিডিউসারে আসছে, ঠিক আছে, কখন অ্যাকশন ক্রিয়েটারে যাচ্ছে। এই ফ্লোটা যদি তুমি বুঝতে পারো, এই আর্কিটেকচারটা যদি বুঝতে পারো, দেন ইউ ক্যান ওয়ার্ক উইথ রিডাক্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। ঠিক আছে, তাহলে আমি এগুলো তোমাদের ক্লাসরুমে সমস্ত অ্যাড করে দিচ্ছি। তোমরা এটা ভালো করে একবার স্টাডি করো, घर में इसको ठीक से स्टडी करो। नेक्स्ट वीके তোমাদের ক্লাস আছে। ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্য রিডাক্স ইউ ক্যান টেল মি। আমি দরকার হলে আরেকবার যেখানে এখানে হেল্প লাগবে আই উইল টেল। ঠিক।
ঠিক আছে। আর ইয়েকে বলছি, সায়ন, হ্যালো, হ্যাঁ ভয়েস পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি তুমিও এটা ভালো করে দেখে নাও রিডাক্সটা, যদি তোমার কিছু ডাউট থাকে তুমি নেক্সট উইকে জয়েন করতে পারো দরকার, ঠিক আছে, শনিবার। ঠিক আছে যদি কিছু ডাউট থাকে তাহলে অসুবিধা নেই, তুমি একবার জয়েন করে আমাকে সেই ডাউটটা বলো, ঠিক আছে? কারণ আমি মেনলি ওদের যেটা করব নেক্সট উইকে, আমি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো টপিকস তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়েই গেছে, দেখতে হবে যদি একটা কিছু থাকে শর্ট, সেটা হয়তো দেখে নেবো। তো তোমার যদি কোনো পার্সোনাল কোনো ডাউট থাকে রিয়াক্টের উপরে যতটা আমরা করেছি, তুমি সেটা নেক্সট উইকে আমাকে বলতে পারো। আর এমনি বাকি ম্যামের সাথে একবার কথা বলে